হোপফুলি ইয়েস। আচ্ছা, আমার কাছে দাঁড়াও এক সেকেন্ড। আমি ফার্স্ট শুরু করব হচ্ছে বেসিক জিওমেট্রি, এইটা, হ্যাঁ এইটা দিয়ে। আচ্ছা, এই স্লাইডটা দেখো, এটা হচ্ছে মেইনলি ডাইমেনশন নিয়ে বলা আছে। সো ডাইমেনশন নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? উপর দিলে খেতে পারে, উপর দিয়ে দেখো। ভাইয়া আর একবার একটু বুঝাইতে পারবো ডাইমেনশনটা? আচ্ছা ওকে। আচ্ছা, আমি সিরিয়ালি একটা পর একটা যাই। দেখো, এই স্লাইডে কারো কোনো প্রবলেম আছে না? দেখো, এই স্লাইড হোপফুলি সবার সবকিছু জানা আছে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কোয়াড্রান্টাল অ্যাঙ্গেল, ডিগ্রি, ইকুয়াল, গ্রেটার দেন লেস দেন, পারপেন্ডিকুলার লাইন, প্যারালাল, কনগ্রুয়েন্স। কনগ্রুয়েন্সটা অনেকের অনেক সময় জানা থাকে না, তো ফুলি এটা ক্লিয়ার আছে। ডাইমেনশনটা নিয়ে একটু বলি, ঠিক আছে? ডাইমেনশনের ডেফিনেশন হচ্ছে, এই যে দেখো আমি এখানে তিনটা ওয়ার্ড লিখছি। একটা হচ্ছে লেন্থ, এখানে লিখছি লেন্থ, এখানে লিখছি ওয়াইড, এখানে লিখছি হাইট। সো কোন একটা অবজেক্টের যদি এই তিনটা জিনিস নিয়ে তুমি কাজ করো, তাহলে তার ডাইমেনশন ডিফাইন করতে পারো। যেমন একটা পয়েন্ট, এই পয়েন্টের কিন্তু লেন্থও নাই, ওয়াইডও নাই, হাইটও নাই। আমরা কিন্তু পয়েন্টের কখনো লেন্থ লিখি না, হ্যাঁ। লাইনের কিন্তু লেন্থ থাকে যে 3 মিটার, একটু বেশি হলে 5 মিটার, বাট পয়েন্টের কিন্তু কিছুই নেই। সো দ্যাটস ওয়াই পয়েন্ট ইজ এ নন ডাইমেনশনাল জিনিসপাতি, অর্থাৎ এটা ডাইমেনশন হচ্ছে 0। যখনই সেটা হচ্ছে গিয়ে তোমার একটা লেন্থ চলে আসে, যেন তুমি ডিফাইন করতে পারতেছো কিছু একটা দিয়ে যে লেন্থ এতটুকু, তখন তুমি বলতেছো যে হ্যাঁ লেন্থ আছে, দ্যাটস ওয়াই ডাইমেনশন 1। কিন্তু এর কিন্তু ওয়াইডও নাই, হাইটও নাই। মিনওয়াইল এটাকে তুমি এভাবেও চিন্তা করতে পারো। আহ, তোমাদের 2D প্লেন আমি বুঝাইতে পারবো কিনা, হ্যাঁ 2D প্লেন বোঝানো যায় এইভাবে যে তুমি মনে করো পৃথিবী অবশ্য সমতল না যদিও, বাট তুমি ধরে নাও যে পৃথিবী হচ্ছে সমতল একদম। তো তুমি হচ্ছে ডানে যাচ্ছ, বামে যাচ্ছ, উপরে নিচে যাচ্ছ, ঠিক আছে? বা মনে করো যে মনিটরের স্ক্রিনটা, এটাও কিন্তু 2D। সো হাইট কিন্তু চেঞ্জ হচ্ছে না, মানে লাইক এটাকে কেমনে বুঝবো, মনে করো তুমি কোন একটা জায়গায় আছো, ওখান থেকে হয় তুমি ডানে যাবা, না হয় তুমি সোজা যাবা, ঠিক আছে? কিন্তু ওখান থেকে কিন্তু আকাশের দিকে অর্থাৎ উপরের দিকে ওঠার কিন্তু কোনো চান্স নাই। সো এটা হচ্ছে একটা 2D প্লেন, হয় ডানে বামে মানে আশেপাশে সব দিকেই তুমি যাইতে পারতেছো, কিন্তু উপরের দিকে উঠতে পারতেছো না। এই যে জাস্ট লাইক এই পয়েন্টটার মতো, এই পয়েন্টটা থেকে তুমি ডানে যেতে পারতেছো, বামে যেতে পারতেছো, যে কোনো দিকে যেতে পারছো, বাট উপরের দিকে উঠতে পারতেছো না। সো রিয়েল লাইফে আমরা যখন পৃথিবীতে থাকি, আমাদের হাঁটাচলা গুলো হয় হচ্ছে একটা 2D প্লেনের মতো করে, হ্যাঁ। তাহলে প্লেন যখন হলো, তখনই হলো 3D জিনিসপাতি চলে আসে, যে হ্যাঁ এখন হচ্ছে প্লেন ডানেও যাচ্ছে, বামেও যাচ্ছে, উপরেও যাচ্ছে। তো প্লেন যখন নিজের অ্যাড্রেস কে নোটিফাই করে, তখন হচ্ছে ওর সবকিছু বলা লাগে যে আমি পৃথিবীর এই প্রান্তে আছি আর এই প্রান্তে আছি, যে দেশের উপর আছে, এটা দিয়ে হচ্ছে এই 2D হচ্ছে ডাইমেনশনটাকে শো করে। আর হাইট দিয়ে প্রকাশ করে সে 3D ডাইমেনশন, যে আমি এতটুকু উচ্চতার উপরে আছি, ঠিক আছে? বাট ইন রিয়েল লাইফ আমরা যখন হাঁটাচলা করি, চিন্তা করে দেখো, আমরা এই রেক্টেঙ্গেলের মধ্যে একটা 2D প্লেনের মধ্যে হাঁটাচলা করি। এর হাইট উপরের দিকে উঠে না, নিচেও নামে না। আবার জাস্ট ইমাজিন করো যে আমরা পৃথিবী থেকে মাটির নিচের দিকে চলে যাচ্ছি, সো ওইখানে কি হাইট কমতেছে, ঠিক আছে? সো ইন দ্যাট কেস হচ্ছে এই 3D জিনিসপাতি গুলো। সোজা বাংলায় যদি ডেফিনেশন আসে যে হোয়াট ইজ ওয়ান ডাইমেনশনাল, যার হচ্ছে অনলি লেন্থ আছে আর কিছু নাই। হোয়াট ইজ টু ডাইমেনশনাল, যার লেন্থ আছে, ওয়াইড আছে, হাইট নাই। আর হোয়াট ইজ থ্রি ডাইমেনশনাল, যার তিনটারই হচ্ছে আছে, ঠিক আছে? এখন এর এক্সাম্পলে কি কি হতে পারে, মনে করো রেক্টেঙ্গেল বাদে ট্রাইঙ্গেল আছে, এটাও 2D। কারণ এটাকে তুমি হচ্ছে মানে বুঝতে, এটা অর্ধেক করলেই তো একটা ত্রিভুজ হয়ে যায়। সো 2D জিনিসপাতি মানে একে তুমি ওয়াই লেন্থ আর ওয়াইড দিয়ে ডিফাইন করতে পারতেছো। লাইনের হচ্ছে ইয়া বাদে কিছু না। আচ্ছা, আর কিউব বাদে মনে করো যে ত্রিভুজাকার কিউব গুলো আছে না, পিরামিড, আমরা যে পিরামিড ইউজ করি, পিছনে ডট 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 মনে করো, সেটা একটা মানে 3D। ওয়ার্ল্ডে যত জিনিসপত্র আছে সবকিছুই 3D, ঠিক আছে? কোনো মানে খুব ওর জিনিসটাকেও তুমি আসলে থ্রি ডি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবা। আর 2D জিনিসপাতির কোনো আয়তন নাই, মানে এই যে মনে করো রেক্টেঙ্গেলে কিন্তু আমরা কোনো ভলিউম বের করি না, হ্যাঁ, কিন্তু কিন্তু কিউবের কিন্তু বের করি। তো এভাবে ডিফাইন করতে পারো যে আমরা যে জিনিসের হচ্ছে ভলিউম বের করবো, ভলিউম যদি 0 থেকে বড় হয়, তাহলে ওইটা অবশ্যই হচ্ছে একটা 3D অবজেক্ট, ঠিক আছে? আর এই লাইন আর রেক্টেঙ্গেলের ক্ষেত্রে দেখো, এদের কিন্তু ভলিউম নাই। কিন্তু একটা মজার বিষয়, রেক্টেঙ্গেলের আবার নোটিস করে দেখো, রেক্টেঙ্গেলে কিন্তু একটা এরিয়া আছে, যেটা 0 থেকে বড়, কিন্তু লাইনের কিন্তু কোনো এরিয়া নাই। তো তুমি চাইলে এখানে আমি আরো কিছু অ্যাড করতে পারতাম, শুধু লেন্থ ওয়াইড আর হাইটই না, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি এভাবে ডিফাইন করতে পারতা যে
লাইনের হচ্ছে এরিয়াও নাই ভলিউমও নাই, রেক্টেঙ্গেলের এরিয়া আছে কিন্তু ভলিউম নাই, ভলিউম জিরো। আর কিউবের হচ্ছে ভলিউমও আছে এরিয়াও আছে, বাট এরিয়াটাকে হচ্ছে একটু ডিফারেন্ট ভাবে রিপ্রেজেন্ট করা হয়। মূলত অনেকগুলো এরিয়া যোগ করে ভলিউমটা তৈরি হয়। এটা আবার তোমাদেরকে বুঝাইতে গেলে এটাকে কমপ্লেক্স না করি, বুঝবা আস্তে আস্তে। ভলিউমের ডেফিনেশন যদি ভালোভাবে বুঝতে পারো যে ঘনকের মানে কি বলে আয়তন আসলে কি জিনিস বা ভলিউম আসলে কি জিনিস, ভলিউম হচ্ছে আসলে জাস্ট ইমাজিন করে যে নিচের যে প্লেটটা না, এই যে চারকোনা, এইটার যে এরিয়া, এইটাই তুমি যখন অনেকগুলা নিতেছো, মানে উপরের দিকে এরকম প্লেট একটার পর একটা উঠাইতেই আসো উঠাইতেই আসো উঠাইতে আসো উঠাইছে, এই হাইট পর্যন্ত আসলো। এখন টোটাল এরিয়াটা কত হইলো, এটাকে তো তুমি এরিয়া দিয়ে ডিফাইন করতে পারো না। এই কারণে এই 3D অবজেক্টের এই এতগুলো এরিয়ার সামকে হচ্ছে নতুন নাম দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে ভলিউম। তো নিচের যে প্লেটটা ওইটার এরিয়া ছিল স্কোয়ার, আর এই পাশের একদম চিকন যে ইয়াটা, এখানে কয়টা প্লেট আছে এইটাকে কাউন্ট করা হয়েছে, এই জায়গার লেন্থ হচ্ছে, এই কারণে হলো স্কোয়ার কে দিয়ে গুণ করা হয়। কাইন্ড অফ লাইক এরকম আর কি ভলিউমের এটা, যেখানে আসলে টোটাল কত এরিয়া আছে এইটাকে যখন কাউন্ট করতে গেছো, তখন তুমি আসলে পাইছো যে সরি এ স্কোয়ার ইন্টু এ, সেখান থেকে তুমি পাইছো হচ্ছে এ কিউব। সব জায়গায় আসলে সেম কাজটাই করে। তোমরা যখন ইন ফিউচার ইন্টিগ্রেশন পড়বা তখনও বুঝবা যে আসলে ভলিউম জিনিসটা কিভাবে কাউন্ট করে, এইভাবেই করে আর কি। বেসিক জিনিসপাতি হলো এইভাবেই। ওকে, এটা নিয়ে আসলে বেশি টেনশন করার মতো তেমন কিছু না, আস্তে আস্তে শিখতে থাকো হয়ে যাবে। ওকে, জাস্ট এইটুকুই জানো যে হোয়াট ইজ ডাইমেনশন, ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশনাল। ওকে, বাদ দাও, এইটাও জানা আছে সবকিছু, এক নজর দেখে যাও জাস্ট। তারপর হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, পাশাপাশি দুইটা অ্যাঙ্গেল কি অ্যাডজাসেন্ট বলে, মানে একটার সাথে একটাকে আরেকটা অ্যাডজাসেন্ট বলে। এমকেএন এর অ্যাডজাসেন্ট, এনকেএম এর অ্যাডজাসেন্ট। তারপর হচ্ছে কমপ্লিমেন্টারি হচ্ছে দুইটা সাম হচ্ছে 90, আর সাপ্লিমেন্টারি হচ্ছে দুইটা সাম 180। ভার্টিক্যালি অপোজিট বাদ, এই যে ভার্টিক্যালি অপোজিট এইটা কেন শো করছে এই জায়গাটা একটু নোটিস করো, এই ডিজাইন গুলা। মানে এইটা হলো পরীক্ষার হলে নর্মালি চোখে পড়ে না, যে দুইটা প্যারালাল লাইনের মধ্যে মানে লাইক এরকম তুমি দুইটা অ্যাঙ্গেল সমান পাচ্ছ, তার মানে আসলে লাইন দুইটা প্যারালাল, তো এটা চোখে পড়ে না। তো এই ডিজাইন গুলো মনে রাখতে পারলে যে এফ এর বিভিন্ন টাইপের ডিজাইন। ধরো আম্মু খুলেছে, স্যার রিসিভ করছি, আমার ফোনটা সাইলেন্ট করে দিই, দাঁড়াও। এই ডান পাশের ডিজাইনটা কি ধরতে পারছো, যে এফ ডিজাইন আর জেড ডিজাইন, করেসপন্ডিং অ্যাঙ্গেল আর অল্টারনেট অ্যাঙ্গেল, বুঝতে পারার কথা ইজিলি। মানে লাইক এই যে দেখো দুটা প্যারালাল লাইন, এটা ইন্টারসেক্ট করলো, অথবা প্যারালাল বলা নাই, দুটা লাইন একটা লাইন ইন্টারসেক্ট করলো, এখন যদি এই অ্যাঙ্গেলটা, ওয়েট, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হয়, তাহলে তুমি বলতে পারবে না এই লাইনটা আর এই লাইনটা প্যারালাল। তো এই যে ডিজাইনটা দেখো তো, এই ডিজাইনটা কি জেড এর মতো হলো না, এই যে এই ডিজাইনটা। অথবা যদি উল্টা পাশেরটা হইতো, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, তখন কি ডিজাইনটা এমন হইতো না। এই যে এটা বুঝাইছি, যে এরকম দেখলেই তুমি আসলে ধরে ফেলতে পারবে যে জেড থাকলে হচ্ছে আসলে অল্টারনেট অ্যাঙ্গেলের ডেফিনেশন হচ্ছে তোমার দুটো লাইন প্যারালাল হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে তোমার এফ এর ডিজাইন যেটা বললাম সেটা হচ্ছে এটা, এই যে দেখো, এই যে এটা দেখছো? So এরকম আসলে তুমি এই চারটা ডিজাইন করতে পারো, আর অল্টারনেটের জন্য দুইটা ডিজাইন করতে পারো। তো ডিজাইন গুলো খেয়াল রাখো, যেটা মেন জিনিস। আর যদি এটা মাথায় সেট হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। Sorry, but ওকে, এটাও তেমন কিছু নাই। এরপর হচ্ছে দুইটা প্যারালাল লাইনের এই ইন্টারনাল অ্যাঙ্গেল দুইটার স্থান হচ্ছে 180। এটা 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 জানো তো সবাই, 30 হলে 50 হয়, 90 হলে 90 হয়, 60 হলে 120 হয়, শো করা আছে। এটা মানে এই যে এইটাই, সরি আগের স্লাইডে, এই যে একটা অ্যাঙ্গেল এ হইলে অন্যটা 180 মাইনাস এ হয়ে যায়, তো এই দুটোর সাম 180 হয়। এটাই বলছি, আর কিছু না। এখানে হচ্ছে তোমার তিনটা একটা ট্রায়াঙ্গেলের ডেফিনিশন, এগুলো সব জানো। এটা একটু এটাও জানো আসলে, তোমরা অত ইম্পর্টেন্ট না, যে রাইট অ্যাঙ্গেল এবং আইসোসেলিস দুটো যদি একই সাথে হয় তাহলে আসলে 90 45 45, এটা বাদে আর কিছু নাই। ঠিক আছে, এটাও তোমরা জানো। এটা এখন আর ন্যাশনালের জন্য নট নিডেড। এখানে স্কোয়ার, রম্বস, রেক্টেঙ্গেল, প্যারালোগ্রাম, এগুলো অ্যাঙ্গেল সিস্টেম গুলো দেওয়া আছে, এগুলো হোপফুলি তোমাদের মাথায় ভালোভাবেই সেট আছে। আমি আর
গুরুত্ব না দিলাম, এইটা একটু খুব ইম্পর্টেন্ট। এটা আসলে ছবিটা কি আমি ক্লিয়ারলি কোথাও আঁকছি না, ছবিটাও ক্লিয়ারলি দেয়নি। এটা হচ্ছে কি কি ট্রাপিজিয়ামের ফার্স্ট ডেফিনেশন বলছি যে তোমার এই যে এ বি আর বিসি এই দুটো সাইড প্যারালাল হবে এবং অন্য দুটো সাইড হবে না, নিশ্চিত হবে না। যদি হয়ে যায় তাহলে কিন্তু সেটা স্কোয়ার বা রম্বস, মানে মেন কথা প্যারালেলোগ্রামের মধ্যে পড়ে যাবে। হ্যাঁ, তোমার দুইটা সাইড প্যারালাল, অন্য দুটো যদি প্যারালাল হয় মাঝে কিন্তু খুব সুন্দর একটা প্যারালেলোগ্রাম তৈরি হয়ে যাচ্ছে। যদি একটুর জন্য না হয় তাহলে সেটা হয়ে যাবে ট্রাপিজিয়াম। তো এখন দুইটা প্যারালাল সাইড তো গেল, এখন অন্য যে দুইটা সাইড যে দুইটা প্যারালাল না, এরা দুইটা যদি কোনোভাবে সমান হয়ে যায় এই যে এই ছবির মতো, তখন এটাকে বলা হয় আইসোসেলেস ট্রাপিজিয়াম। এটা সম্পর্কে তোমরা পড়ছো, খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটার কি কি ক্যারেক্টারিস্টিক সেটা আমি বলছি। একদম ছবিটা এরকম খুব সিমেট্রিক হয়, খুব সুন্দর হয়, এরকম ছবি হয় যে এই পাশেরটা সমান, এটা যদি এই পাশে সমান হইতো তাহলে প্যারালেলোগ্রাম হয়ে যেত, কাইন্ড অফ লাইক এটাকে ওই পাশে রিফ্লেক্ট করে দিছে বা এইটাকে এই পাশে রিফ্লেক্ট করে দিছে, একই জিনিস। দেখছো মানে আইসোসেলেস প্যারালেলোগ্রামের ডেফিনিশন টাইপের, মানে অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স বের করতেছে এখান থেকে আর কি। তো সেখান থেকে এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল এরা এরা সমান হয়ে যাবে। দেন হচ্ছে গিয়ে এই পাশের যে অ্যাঙ্গেলটা এটা 180 মাইনাস এক্স, এই পাশের অ্যাঙ্গেলটা 180 মাইনাস এক্স হবে। এখানে এরকম টাইপের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। তারপরে হচ্ছে এদের যদি ডায়াগোনাল আঁকা হয়, মনে করো এদিকে ক্রস করলাম, এদিকে ক্রস করলাম, এখন এইখানের এই ব্লু ব্লু কালারের অ্যাঙ্গেল আর এইখানের এই ব্লু কালারের অ্যাঙ্গেলটা সমান। আর রেড কালার দিয়ে শো করি, এখানে রেড কালারের অ্যাঙ্গেল, এখানে রেড কালারের অ্যাঙ্গেল সমান, কারণ কি এটা বেসিক সিমিলারিটি দিয়ে তুমি প্রুফ করতে পারবা যে এই সাইড সমান, আর এই অ্যাঙ্গেল সমান, এটা কমন সাইড। ওই পাশের ট্রায়াঙ্গেলটা আর এই পাশের বড় ট্রায়াঙ্গেলটা মানে এই ট্রায়াঙ্গেলটা আলাদা একে দেখাই, মানে এইটা আর এইটা এরা হচ্ছে একদম কনগ্রুয়েন্ট, হুবহু সেম, জাস্ট ছবিটা উল্টানো। এই অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, তো এই দুটো থেকে তুমি বলতে পারবে আসলে এই কোণার যে পিচ্ছি অ্যাঙ্গেলটা এরা সমান। তো পিচ্ছি অ্যাঙ্গেল কোনটা, এই যে এটা, এটাকে যদি আমি এক্স নাম দিই এটাও এক্স। তো এই সব ছবি মানে একটার সাথে আর একটা, সব থিওরি যদি একসাথে কোইনসাইড করো তুমি দেখবা যে আসলে এটা কনসাইক্লিক প্রুভ হয়ে যাচ্ছে। কারণ কি, কারণ এই অ্যাঙ্গেলটা এক্স, অপোজিট অ্যাঙ্গেলটা 180 মাইনাস এক্স। সো দুইটার স্থান কি 180 হবে, আর আমরা জানি অপোজিট অ্যাঙ্গেলের স্থান যদি 180 হয় তাহলে সেটা হচ্ছে কনসাইক্লিক হয়। আচ্ছা, তো আইসোসেলেস ট্রাপিজিয়াম সম্পর্কে কি আর কোনো কনসেপ্ট জানা বাকি আছে? মানে আইসোসেলেস এর এগুলোই মেইন জিনিস যে একটা এক্স হলে একটা 180 মাইনাস এক্স, এটা 180 মাইনাস হলে এটা এক্স, এটা একটা কনসাইক্লিক ছবি হবে। তো আমি এটাকে সার্কেলের আন্ডারে এনে দিই, এবং এগুলো থেকে যদি তুমি ডায়াগোনাল আঁকো দেন সাইক্লিকের থিওরি অনুযায়ী তোমার এই অ্যাঙ্গেল, এই চারটা অ্যাঙ্গেল একসাথে সমান হবে, এই চারটা অ্যাঙ্গেল সমান হবে। আর এইটা ব্লু আর ব্লু হবে, এইটা রেড আর রেড হবে। এই দুইটা ব্লু আর নীল, ব্লু আর রেডটা সমান হবে কিন্তু কালোগুলো সেম সেম হবে। কালোগুলো সেম সেম হওয়ার কারণ কি, কারণ এই কালোটা এই কালোটা সমান, কারণ এরা হচ্ছে প্যারালেল। আর এই কালোটা আর এই কালোটা হচ্ছে সমান, হচ্ছে তোমার ওই আইসোসেলেস হওয়ার কারণে। আইসোসেলেস না হইলেও তুমি এভাবে ইমাজিন করতে পারো এটা হচ্ছে সাইক্লিক, তার মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান। বুঝছো? তো এই নিচে যে ছবিটা আঁকছি এইটা বুঝছো কিনা, এটা হলো মেইন ইস্যু। ঠিক আছে, সো আইসোসেলেস ট্রাপিজিয়ামের এই হলো মেইন ইস্যু, এর বাইরে বাইরের কিছু না, এটা একটু মাথায় রেখো, কারণ আইসোসেলেস ট্রাপিজিয়াম ভেরি ইম্পর্টেন্ট। আমি রিসেন্ট যে কোনো জায়গার এক্সপিরিয়েন্সই দেখতেছি, প্রাইমারি বলো জুনিয়র বলো, ঘুরাই ফিরে আসতেছি। আর অলিম্পিয়াড দিছে তো বুঝোই যে তোমার চোখের সামনে ধরাই দিবে না আইসোসেলেস, খুঁজে বের করতে হয়। তো হয় কি, যাদের প্র্যাকটিস থাকে যে আইসোসেলেস ট্রাপিজিয়াম অনেক দেখছি, তারা ওই প্রশ্নের মধ্যে হইলো দেখতে দেখতে হইলো একটা সাডেন মোমেন্টে খুঁজে পায়, যেটা হলো ওই যাদের প্র্যাকটিস থাকে না ওদের খুঁজে পাইতে দেরি হয়, আর হয়তো বা খুঁজেও পায় না স্বাভাবিকভাবে। ঠিক আছে, যেমন আমি যখন আগে আইসোসেলেস ট্রাপিজিয়াম জানতাম না, আমার ক্ষেত্রে এটা হইতো, যখন জানছি তখনই দেখছি প্রবলেম সলভিং এটা হেল্প করা শুরু করছে। ঠিক আছে, ওকে। সেটাই আর কি, আইসোসেলেস ট্রাপিজিয়াম হচ্ছে সাইক্লিক। এর অ্যাঙ্গেলের ডেফিনেশন এইভাবে, কালো অ্যাঙ্গেল গুলো চেঞ্জ করে দিই, গ্রিনে কনভার্ট করে দিই। তো এখানে এই চারটা অ্যাঙ্গেল হলে একসাথে সমান হয়, একটা হচ্ছে প্যারালেল হওয়ার কারণে আর একটা সাইক্লিক হওয়ার কারণে, যখন চারটা সমান হয়ে যায় লাল দুইটা সমান নীল দুইটা সমান, কিন্তু লাল আর নীলটা সমান হয় না। ঠিক আছে, একটা ছোট হয় একটা বড় হয়।
নীলটা ছোট হয় লালটা বড় হয়, যদি এইভাবে ডিজাইন করো আর কি। আর এদেরকে সার্কেলের মধ্যে আটকানো যায়। ওকে, দেন এটা একটু দেখো অ্যাঙ্গেল চেস। ওকে, এটার মধ্যে তেমন কিছু নাই, স্কয়ার, রেক্টেঙ্গেল, প্যারালেলোগ্রাম, রম্বস, ট্রাপিজিয়াম। দেন এরিয়া সূত্র, এরিয়া তো তোমরা কাইন্ড অফ মুখস্থই করে রাখছো, মুখস্থ জাস্ট একবার রিভাইজ দিয়ে দিই। আমি স্লাইড গুলো দিয়ে দিব না, জাস্ট একটা নজর চোখ বুলাই যাবা। এটা হচ্ছে ট্রাইঙ্গেলেরটা দেওয়া আছে। আর প্যারালেলোগ্রামের এরিয়া যে বিএইচ, এটা কেউ ভুল করো না, মানে লাইক অনেকে হাফ অফ বিএইচ ইউজ করো, মানে ওই ঝামেলাটা হয় কি ওই মাথার মধ্যে ঘুরে যে অর্ধেক করলে তো ত্রিভুজ হয়, মানে তোমরা ত্রিভুজে ভাগ করেই করবা, যে ত্রিভুজে ভাগ করলে এটার এরিয়া হয় হাফ বিএইচ, তো দুইটার যোগফল হবে বিএইচ। এই জায়গা থিওরিতে কেউ ভুল করো না, ঠিক আছে। রম্বসেরটাও সেম, তোমার এইচ হবে, কারণ হাফ এইচ হচ্ছে একটা ত্রিভুজের এরিয়া। এখানেও সেম, এখানেও এই যে যদি একটা ডায়াগোনাল লিখে দিই, নিচেরটার এরিয়া হবে হাফ বিএইচ, উপরটার এরিয়া হবে হাফ এইচ, এটা আবার হাফ দিতে ভুলো না। সো হাফ এইচ আর হাফ বিএইচ যোগ করে দিলেই কাজ শেষ, ঠিক আছে। এগুলো বেসিক্যালি তোমাদের খুব সুন্দরভাবে বুঝাই বুঝাই পড়ানো আছে। যদি এরপরে কনফিউশন, কোনোটা যদি কনফিউশন থাকে বললো, লাইক আমি যদি এখন দেখা যায় কাউকে ট্রাপিজিয়ামের এরিয়া প্রুফ করতে দেই, কেউ কেউ ভুল করলেও করতে পারো, নট শিওর। আচ্ছা, তারপর হচ্ছে সার্কেলের এরিয়া, পেরিমিটার। আচ্ছা, আমি তোমাদেরকে একটা প্রবাবলি, না এটা নোট দেই নেই, পিথাগোরিয়ান ট্রিপলের উপর একটা ক্লাস নিছি, কারো যদি ইন্টারেস্ট হয় যে পিথাগোরিয়ান ট্রিপল নিয়ে স্টাডি করার, আমার ইউটিউবে লিঙ্কটা দেওয়া আছে, আমি পারলে জীবনে কারো যদি পড়ার ইচ্ছা থাকে আমাকে ইনবক্সে বলে দেবে, ভাই লিঙ্কটা দিয়ে। আর এটার একটা নোটও আছে, নোটটা আমি প্রবাবলি তোমাদের গ্রুপেও দিছি, লাগলে বইলো। মানে ওটা হলো ওইটা পড়তে পারলে আসলে মজা পাইতা। পিথাগোরিয়ান ট্রিপল মানে ওয়ার্ল্ডে যত পিথাগোরিয়ান ট্রিপল আছে সবকিছু কিভাবে বের হইতেছে ওইটার প্রসিডিউরটা ভিডিওতে দেখাইছিলাম। আচ্ছা, ডাজন্ট ম্যাটার, তোমরা পিথাগোরাসের থিওরি পারো, ওইটুকু জানলেই হবে। আর এই বেসিক থিওরি যেটা আছে, কোন একটা সংখ্যা দিয়ে গুণ করলে এরা নতুন নতুন পিথাগোরিয়ান ট্রিপল বিল করে, যেমন 3 4 5 আছে, প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করলে হয় 6 8 10, এটা একটা পিথাগোরিয়ান ট্রিপল। 3 4 5 কে 3 দিয়ে গুণ করলে হবে 9 12 15, এটাও একটা পিথাগোরিয়ান ট্রিপল। এটুকু জানলেই এনাফ। এখানে কি করছি, এখানে কিছুই করি নাই। ও, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর, এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর। তোমাকে যদি কোনো একটা অ্যাঙ্গেল দেওয়া থাকে, এই যে রেড অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার মেইন অ্যাঙ্গেল। এইটা যদি ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর বের করতে বলে, তুমি অবশ্যই ভিতরে ভাগ করবা। অর্থাৎ যদি এই অ্যাঙ্গেলটার ভ্যালু 2x হয়, তাহলে তুমি এটাকে x আর x এ ভাগ করে দিবা, ভালো কথা। কিন্তু তোমাকে যদি বলা হয় এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর, আচ্ছা আরেকটা জিনিস দেখো, এই ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টরটা কিন্তু তুমি যদি এই রেড দুইটা লাইনকে এক্সটেন্ডও করে দাও এবং গ্রিন লাইনটাকেও পিছনের দিকে এক্সটেন্ড করে দাও, ওই ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলটাও কিন্তু ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর হয়ে যাচ্ছে। সো ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর জিনিসটা এমনই যে ওইটার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলটাকেও সে দুই ভাগে ভাগ করে ফেলতেছে। এবার আসো এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর। এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর কি? ফার্স্টে শুধু এইটুকু ছিল না, 2x, কিন্তু তোমার 2x এর ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর বের করলে হবে না, করতে হবে কি 2x কে এক্সটেন্ড করতে হবে, অর্থাৎ স্ট্রেট লাইন গুলা একটা স্ট্রেট লাইন আঁকতে হবে। আঁকার পরে এই পাশে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কি 180 মাইনাস 2x না? এই যে একটা অ্যাঙ্গেল যদি 2x হয়, অন্যটা 180 মাইনাস 2x না? এই জায়গায় একটা অ্যাঙ্গেল যদি 2x হয়, অন্যটা 180 মাইনাস 2x হয়, আর 180 মাইনাস 2x কে যদি তুমি দুই ভাগ করো, তাহলে সেটা আসে 90 মাইনাস x। তো এখন যদি তুমি এই পাশের এই 2x অ্যাঙ্গেলের পাশে যে অপোজিট অ্যাঙ্গেলটা, এক্সটার্নাল অ্যাঙ্গেলটা আছে, সেটা হলো 180 মাইনাস 2x, ওইটাকে যদি তুমি দুই ভাগ করো, তাহলে এই 180 মাইনাস 2x কে দুই ভাগ করার ফলে তুমি একটা 90x পাবা আর একটা 90 মাইনাস x পাবা। সো এখন যে তুমি কাজটা করলে, এই কাজটার নামই হচ্ছে বলা হয় এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর। সো দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। এই দুটো হোপফুলি আমি অনেকবার পড়াইছিলাম, খেয়াল আছে কিনা জানি না, দুটো যে আলাদা জিনিস, এবং দুইটা জিনিস যে এই এরকম একটা অ্যাঙ্গেলের এই পয়েন্টেই থাকে, এই জিনিসটা ক্লিয়ার থাকলে সবার জন্য ভালো। ঠিক আছে, আমি এখানে যে ছবিগুলো দিয়েও দিচ্ছি, যে এটা হচ্ছে এই যে ইএবি, এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর। উপরের এই 2x টাকে যদি ভাগ করো, তাহলে সেটা বলা হবে অ্যাঙ্গেল এওবি এর ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর। মানে তোমার কাজ চলতেছে এই অ্যাঙ্গেল এওবি নিয়ে, এওবি এর যদি ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর রাখতে বলে, তোমাকে এই লাইনটা রাখতে হবে। আর যদি এক্সটার্নাল এওবি এর এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর রাখতে বলে, তাহলে এওবি কে এক্সটেন্ড করতে হবে,
এক্সটেনশনের উপর হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর রাখতে হবে। এন্ড এটা দেখানোর কারণ হচ্ছে ফাইনাল রিজন যেটা, যে ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর আর এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর আঁকার পর ইন্টারেস্টিংলি তুমি দেখতে পাবা একটা অ্যাঙ্গেল যদি এক্স হয় আর একটা অ্যাঙ্গেল হয় 90 মাইনাস এক্স। সো ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর আর এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর এরা আসলে একটা আরেকটার উপর 90 ডিগ্রি বিট করছে, কারণ এক্স আর 90 মাইনাস এক্স এদের যোগফল হচ্ছে 90। বুঝতে পারছো? তো এই জিনিসটা একটু খেয়াল রাখো যে ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর আর হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর এরা একটা আরেকটার উপর পারপেন্ডিকুলার হয়। ঠিক আছে, এইটুকু গেল। দেন হচ্ছে মিডিয়ান পারবা, ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর পারবা, তিন দিক থেকে তিনটা আঁকা হয়, সো যেখানে সেন্টার করে ওইটাই হলো সেন্টার। পারপেন্ডিকুলার লাইন পারবা। ওকে, এবার হচ্ছে পলিগনের থিওরিটা একটু রিভাইজ দিয়ে নাও। এই যে নিচে থিওরি দুটো দেওয়া আছে। যে তোমার যদি সাইডের সংখ্যা n হয় তাহলে ওটাকে তুমি যদি ত্রিভুজ বানায় দিতে চাও, মনে করো এটা একটা হেক্সাগন 6 সাইজ, সো এটাকে যদি তুমি কয়েকটা ত্রিভুজে ভাগ করতে চাও তুমি দেখলা যে চারটা ত্রিভুজ তৈরি হচ্ছে। সো অলওয়েজ এখানে n থাকলে এখানে n-2 সংখ্যক তুমি ত্রিভুজ পাবা। আর একটা ত্রিভুজের হচ্ছে টোটাল অ্যাঙ্গেল, এটা মনে হয় ছবিটা তোমরা দেখছো, যে আমি একটু ক্লিয়ার করি দেখো। পাঁচটা দিয়ে দেখাই। যে তোমার এখানে হচ্ছে একটা পেন্টাগন 5 সাইড বিশিষ্ট, কিন্তু এটাকে যদি তুমি ট্রায়াঙ্গুলেশন করতে চাও, ট্রায়াঙ্গুলেশন মানে হচ্ছে তোমার একটা ক্ষেত্রকে অনেকগুলো ত্রিভুজে ভাগ করা, অনেকগুলো ট্রায়াঙ্গেলে ভাগ করা, এটাকে বলা হয় ট্রায়াঙ্গুলেশন। তো আমরা অলওয়েজ এটাই চেক করে দেখছি যে ট্রায়াঙ্গুলেশন করলে আমাদের যদি প্রথমে পলিগনটা এন সাইজ বিশিষ্ট হয়, ট্রায়াঙ্গুলেশন করার পর কয়টা ট্রায়াঙ্গেল তৈরি হয়, n-2টা। তো আমরা জানি কি যে প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল গুলার এরিয়া যখন হচ্ছে 180। এখন তুমি নোটিস করো আমি যদি প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল গুলা কালার করে দিই, দেন আমি দেখতে পাচ্ছি এই ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল গুলোই হচ্ছে আমার পলিগনের অ্যাঙ্গেল গুলো। যেমন দেখো, গ্রিন কালার করি, এইটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, এই হলুদ লাল আর নীলটা একটা, নীলটা একটা, লাল আর নীলটা একটা, হলুদ আর লালটা একটা। তার মানে আমার যদি সবুজ পাঁচটা অ্যাঙ্গেলের যোগফল বের করতে হয়, তাহলে আমাকে বের করতে হবে হচ্ছে তিনটা লালের যোগফল, আমাকে তিনটা নীলের যোগফল বের করতে হবে, এন্ড ফাইনালি হচ্ছে তিনটা হলুদের যোগফল বের করতে হবে, যেটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট ছিল। তার মানে আমাদের প্রত্যেকটার এই লাল অ্যাঙ্গেল গুলো যোগফল করতে 180, নীল অ্যাঙ্গেল গুলো যোগফল করতে 180, হলুদ গুলো 180, মানে তিনটে 180। এই জায়গায় মেইন কনসেপ্টটা ছিল যে আমাদের যদি এন সংখ্যক পলিগন থাকে, সেই এন সংখ্যকের সবগুলো অ্যাঙ্গেলের সাম হচ্ছে গিয়ে এরকম বলা যায় আমার n-2 ইন্টু 180, রাইট? দুই বিয়োগ করবো 180 দিয়ে গুণ করবো, তাহলে যে কটা ত্রিভুজ আছে ওইগুলো সবগুলো অ্যাঙ্গেলের যোগফল চলে আসলো, যেটা আমাদের পলিগনটার টোটাল কতগুলো অ্যাঙ্গেল আছে সবগুলো যোগফল একসাথে রিপ্রেজেন্ট করে। আর দেন হচ্ছে গিয়ে আমরা পলিগনের স্থান যদি পেয়ে যাই, কিন্তু যদি সুষম বা রেগুলার হয় তখন যে এন দিয়ে ভাগ করতে হয় এটা তো জানো, যে পাঁচটা অ্যাঙ্গেলের যোগফল হচ্ছে গিয়ে 540। তো একটা অ্যাঙ্গেলের যদি সেটা রেগুলার হয় তাহলে পাঁচ, মানে রেগুলার মানে তো বুঝছো সবগুলো সাইড সমান, আর সবগুলো সাইড সমান হলে সবগুলো অ্যাঙ্গেলের সমান হয়। এখানেও একটা কনসেপ্ট আছে, এটাও বলে দিই, গুরুত্বপূর্ণ কনসেপ্ট। সাইড যদি সমান হয় তাহলে অ্যাঙ্গেল মাস সমান। সাইড যদি ইকুয়াল হয়, সাইড যদি ইকুয়াল হয় তাহলে অ্যাঙ্গেল মাস ইকুয়াল। কিন্তু উল্টাটা, লাইক সবগুলো অ্যাঙ্গেল সমান, এটার মানে কিন্তু এটা না যে সব সাইড ইকুয়াল। প্রুফ কি? মনে করো তুমি একটা ছোট্ট সাইজ দিয়ে শুরু করলে, এই অ্যাঙ্গেলটা কত বলো তো হেক্সাগনের জন্য, এই রেগুলার সাইজের অ্যাঙ্গেলটা এনিওয়ান? ইজি কোশ্চেন।
ওকে, এখন solution। আচ্ছা, তো এটা তো বুঝতেছো যে এগুলো হচ্ছে সব 120 ডিগ্রি অ্যাঙ্গেল। সো আমি মনে করো এখানে 120 ডিগ্রি নিব, কিন্তু আমি লেন্থটা সমান নিলাম না। এখন চিন্তা করো, ছবিটা খুব সুন্দর হবে, যেটা কিন্তু রেগুলার হবে না। মনে করো এবার ছোট অ্যাঙ্গেল দেখছি দেখছি দেখছি, সবগুলো অ্যাঙ্গেল কিন্তু 120 ডিগ্রি। ওকে, হ্যাঁ, তো সবগুলো হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেল। বাট এই ডান পাশের ছবিটা কিন্তু তোমার ইয়া না, রেগুলার না, সবগুলো সাইড সমান না, ঠিক আছে? তো এইটুকুর মধ্যে ভালোই আছে। এবার একটু আমরা টাচ দিকে যাব। আচ্ছা, আমরা হার্ডার যাচ্ছি। ওকে, স্ক্রিন তো ফুলি ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এইখানে আমি প্যারালেলের সাথে জিনিসটা অ্যাড করি না, এটা হচ্ছে দুটো প্যারালেল লাইন। ও, এটা মিড পয়েন্ট, সরি। এটা মিড পয়েন্ট হইলে যে প্যারালেল হয় এবং লেন্স যে হাফ হয়, ওইটা এটা তোমরা পারো। এইটা কি কেউ পারো যে অ্যাঙ্গেলের থেকে, এবার একটু টাফ জিনিসপাতি, কিন্তু হালকা টাফ, অনেকে পড়লে পড়ছো, না হলে খুব বেসিক জিনিস। অ্যাঙ্গেলের থেকে যদি অ্যাঙ্গেল বি বেশি হয়, আর অ্যাঙ্গেল বি থেকে যদি অ্যাঙ্গেল সি বড় হয়, তাহলে অ্যাঙ্গেল এ কোনটা? এই যে রেড কালার, গ্রিন কালার করাটা নোটিস করো। আর গ্রিন কালারের অপোজিটে কোনটা? বিসি। সো যে অ্যাঙ্গেল ছোট তার অপোজিটের সাইডও তত ছোট, যে অ্যাঙ্গেল যত বড় তার অপোজিটের সাইডও তত বড়। So এই রেশিওটা অলওয়েজ ফলো করে। এক্সাম্পল 3 4 5 দিয়ে দেখতে পারো, 90 ডিগ্রি। সো 5 হচ্ছে বড় সাইজ, তো 90 ডিগ্রি বড়, এটা তো নিশ্চিত, এটা মিলতেছে। আর রিয়েল লাইফে যদি ছবিটা তুমি আঁকো, 3 যদি একটু আঁকো, 4টা একটু বড় করে আঁকো না, তো নোটিস করো 3-এর অপোজিটের অ্যাঙ্গেলটা কিন্তু চিকন হয়ে গেছে, 4-এর অপোজিটের অ্যাঙ্গেলটা কিন্তু বড় হয়ে গেছে। তো 3 সাইড ছোট, অ্যাঙ্গেলও ছোট। 4 একটু বড়, অ্যাঙ্গেল আর একটু বড়। আর 5 বড়, 90 তো মাস বড়, কারণ আমরা জানি অন্য দুটো অ্যাঙ্গেল 90-এর থেকেও ছোট। ওকে, এই চিত্রটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা খেয়াল রেখো। এটা প্রুভও আছে ক্লাস 7-এর বইয়ে, তোমরা কেউ পড়লে হয়তো, বই চেঞ্জ করছে কিনা জানি না, আমাদের 7-এর বইয়ে ছিল। ওকে, দেন এইটা তো একদম মুখস্থ জিনিস। 3 সাইড থেকেই তুমি যদি যে কোনো দুইটা সাইড নাও, দেন অন্যটা থেকে বড় হবে। এবার এই স্লাইডটা দেখো, এই স্লাইডটা খুব সুন্দর আছে। এটা আমি মনে হয় পড়াইছিলাম, হ্যাঁ পড়াইছি। এই স্লাইডে কারো কোনো কোশ্চেন আছে কিনা যে যদি 3টা পয়েন্ট নট কলিনিয়ার হয়, অর্থাৎ এরা একই লাইনের উপর না, কলিনিয়ার হইলে একই লাইনের উপর, ইন দ্যাট মোমেন্ট এই 3টা পয়েন্ট নিয়ে যদি এরিয়া বের করো, 0 থেকে বড় হবে, কিন্তু এটার ক্ষেত্রে এরিয়া 0 হবে। এইটার ক্ষেত্রে যে কোনো দুই সাইডের সাম হচ্ছে অন্য সাইডের থেকে বড় হবে। এইখানে যেটা দেখা যাবে, এমন একটা কেস ঘটবে যেখানে দুইটার স্থান হচ্ছে অন্যটার সমান হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো দুইটার স্থান অন্যটার সমান হয়ে যাবে। ছোট নর্মালি এই কারণে হয় না যে তোমার দুই সাইডের স্থানের থেকে অন্য সাইড যদি ছোট হয়, তখন দেখবা যে ওই লাইন তোমার রিয়েল লাইফে এক্সিস্টই করে না, এরকম হয়ে যাবে। আর না হইলে উল্টাটা কি হওয়া পসিবল? না, উল্টাটা হইলো ওই সেম, মানে অলওয়েজই দেখবা যে দুইটা সাইডের স্থান হচ্ছে অন্য সাইডের থেকে বড় হচ্ছে অথবা সমান হচ্ছে। কখনো দেখবা না যে দুইটা সাইডের স্থান হচ্ছে অন্য সাইডের থেকে ছোট হচ্ছে। ওটা হইলে তুমি রিয়েল লাইফে এক্সিস্টই করাইতে পারবে না, লাইনেও আনতে পারবে না, ত্রিভুজেও আনাইতে পারবে না।
আর এবার এই জিনিসটা দেখো, অ্যাঙ্গেল গুলো অবশ্যই জিরো থেকে বড় হচ্ছে, কিন্তু এই ছবির ক্ষেত্রে যে তিনটা অ্যাঙ্গেল এ বি সি, বিএসি আর বিসিএ, এদের ভ্যালু গুলো দেখো, একটা 180, এই যে এইটা হচ্ছে 180 অ্যাঙ্গেল এ বি সি বা অ্যাঙ্গেল সি বি এ যাই দেখো। আর অন্য যে অ্যাঙ্গেল গুলো একটু ইমাজিন করো, বিএসি খুব পিচ্ছি একটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল। সো মানে এখানে হচ্ছে বি থেকে এতে আসে, এ থেকে সিতে উল্টা দিকে গেছে, তার মানে 0 ডিগ্রি। বিসিএ 0 ডিগ্রি। এই যে বেসিক জিনিসগুলো একটু মাথায় রেখে, এগুলো ইন ফিউচার কাজে লাগবে। এইবার রেঞ্জ থিওরেম কয়জন পড়ছো? রেঞ্জ থিওরেম আমি একটু বলি। দুটো সার্কেল আছে, সার্কেল দুইটা হচ্ছে পি আর কিউ পয়েন্ট দিয়ে যায়। পি পয়েন্ট দিয়ে একটা লাইন আঁকা হয়েছে, কিউ পয়েন্ট দিয়ে একটা লাইন আঁকা হয়েছে। দেন এই যে একটা লাইন হিট করছে এ আর বি পয়েন্টে, আর একটা লাইন হিট করছে হচ্ছে বি আর সি পয়েন্টে। প্রুফ করতে হয় যে এ বি আর সি ডি হচ্ছে গিয়ে তোমার প্যারালাল। তো এইখানে এই প্যারালাল প্রুফ করার জন্য আমাদের আসলে দরকার কি দেখো তো। আমরা যদি প্রুফ করতে পারি এই অ্যাঙ্গেলটা এক্স হইলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 মাইনাস এক্স, তাহলে কিন্তু কাজ শেষ। এটা আমরা কেমনে করতে পারি দেখো, এই অ্যাঙ্গেলটা যদি এক্স হয়, সাইক্লিক হওয়ার কারণে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 180 মাইনাস এক্স। স্ট্রেট লাইন হওয়ার কারণে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে এক্স। সাইক্লিক হওয়ার কারণে এই অ্যাঙ্গেলটা আবার হয়ে যাবে 180 মাইনাস এক্স। তাহলে আমরা যেটা চাচ্ছিলাম সেটাই হয়েছে। ঠিক আছে, এটা রেঞ্জ থিওরেম, একদম বেসিক থিওরেম। এটা খুব রিয়ারলি ইউজ হয় জুনিয়রে, কি আমি সেকেন্ডারিতে দেখছিলাম, মানে হয়তো ঘুরে ফিরে ইউজ করা যায়, কিন্তু রেঞ্জ দিয়ে করলে এক লাইনে করা যায়। হ্যাঁ, সো জুনিয়র, আচ্ছা ওই প্রবলেমটা জুনিয়র আসছিল। হ্যাঁ, সো জুনিয়র সেকেন্ডারিতে হলো রেঞ্জ ভালোভাবে ইউজ করা যায়। ওকে, রেঞ্জ নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? এগুলো তোমাদের পড়ানো জিনিস, আমি জাস্ট বলছি যে আজকে হচ্ছে আমরা জিওমেট্রির সব থিওরি হলো রিভাইজ দিব, যে কোনো থিওরি যদি অনেক আগে পড়া হয়ে থাকে সেটা রিভাইজ দেওয়া হয়ে যাবে। আচ্ছা, রিংস এর পর হচ্ছে অল্টারনেট সেগমেন্ট থিওরেম, অল্টারনেট বাইসেক্টর নামে বিটার নাম মনে হয় অল্টারনেট সেগমেন্ট থিওরেম, নামটা ভুল আছে। ওকে, সো এটাও পড়ছো। একটা সার্কেল যদি নিচে ট্যানজেন্ট থাকে, তাহলে এই ব্লু কালার করা অ্যাঙ্গেলটা এই পাশে ব্লু কালার অ্যাঙ্গেলটা সমান। এটাকে যদি এদিকে এক্সটেন্ড করো, দেন এই পাশের রেড কালার করা অ্যাঙ্গেলটা হচ্ছে এই পাশে রেড কালার করা অ্যাঙ্গেলটা সমান। ঠিক আছে, এটা আমার প্রুফ দেখাইলাম না, প্রুফ অনেকবার দেখাইছি। যে অ্যাঙ্গেল যদি এক্স হয়, এখানে এটা ট্যানজেন্ট হওয়ার কারণে এটা 90 মাইনাস এক্স হবে। দেন এটা যদি এক্স হয়, এটা 2x হবে। দেন এই রেডিয়াস দুইটা সমান, সো আইসোসেলেসের থিওরি দিয়ে অ্যাঙ্গেল বের করে ফেলা যায়। ঠিক আছে, ওকে থাকুক। এরপর আছে ইনসেন্টার এক্সেন্টার লেমা। এটা দেখানোর এটা বুঝাইতে গেলে তোমাদের কষ্ট হবে, বাট এটা পড়াইতে পারলে কাজে লাগতো। তার আগে এইটা পড়াই, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে তোমাকে একটা ট্রাপিজিয়াম দেওয়া আছে বিসিডি, এন্ড দুইটা ডায়াগোনাল, একটা একটা হচ্ছে এসি আর একটা বিডি। আঁকার পরে এই যে চারটা লাইন না, দুইটা ডায়াগোনাল আর হচ্ছে দুইটা নন প্যারালাল সাইড, এই যে চারটা লাইন, মানে জাস্ট নোটিস করো। ফার্স্ট হচ্ছে প্যারালোগ্রামটা ছিল, এই যে প্যারালোগ্রাম আঁকতে গিয়ে দুইটা প্যারালাল সাইড, দুইটা নন প্যারালাল সাইড। আমি নন প্যারালাল সাইড দুটা নিলাম। ঠিক আছে, নন প্যারালাল সাইড দুটা নিলাম, আর হচ্ছে প্যারালোগ্রামটা দুইটা ডায়াগোনাল নিলাম। এখন এই চারটা লাইন ফোকাস করি, চারটা লাইনের মিড পয়েন্ট আমি চেক করতেছি। চেক করে দেখলাম এরা আসলে হচ্ছে সবগুলো একই লাইনের উপর আছে। এটাই হচ্ছে থিওরি। এন্ড অ্যাজ ওয়েল এস তুমি যদি এডি এর সাথে বিসি কে যোগ করে হাফ করে দাও, তাহলে এই মাঝের ডাব্লিউ জেড ভ্যালু পাওয়া যায়। এটার প্রুফ আমরা কোথায় পড়ছিলাম? এটার প্রুফ আমরা পড়ছিলাম হইলো, মনে করে দেখো, এই এডি এর হাফ হইলো এই ডাব্লিউ এক্স। গ্রিন কালার শো হচ্ছে না, ব্লু দিয়ে দেখো। এডি এর হাফ হচ্ছে ডাব্লিউ এক্স, আর নিচে বিসি এর হাফ হচ্ছে এক্স। তাহলে ভিতরের যে নীল আর লালটা, এদের যোগফল কি হবে? এই বাহিরের নীল আর লালটার যোগফলের হাফ। তোমাদের জানাশোনা থিওরি দিয়ে যে মিড পয়েন্ট যোগ করলে যে লেনটা হয়, সেটা থার্ড সাইডটা হচ্ছে হাফ হয়। তো হোপফুলি বুঝতে পারছো।
ওকে, আর আরেকটা হচ্ছে মাঝে যে ডাব্লিউ ওয়াইটা এক্স ওয়াইটা, এটাও বের করা যায়। এটা হচ্ছে তোমার ওই জাস্ট যোগের জায়গায় বিয়োগ হয় এবং বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। বড়টা হচ্ছে বিসি, ছোটটা হচ্ছে এডি। এটারও প্রুফ আছে, প্রুফ আজকে আর না দেখাই। থিওরি গুলো মনে করে যেগুলো প্রুফ এখানে কি লেখা আছে না, প্রুফটা এখানে লেখা নাই। প্রুফটা দেখাই দিতে পারলে ভালো হইতো। জাস্ট হচ্ছে বিয়োগ ফলটা হচ্ছে, এটা একটু মাথায় রেখো। এই যে ধুর, তখন আইসোসেলের যে ইয়া হয় এটা দেখাই দিতেছিলাম। এই যে দেখো, এই এক্স অ্যাঙ্গেল, এই এক্স অ্যাঙ্গেল, এই এক্স অ্যাঙ্গেল, এক্স অ্যাঙ্গেল, চারটা অ্যাঙ্গেল হইলো সমান হয়। অন্যদিকে এটা বেগুনি আর এটা বেগুনি, এই দুটো সমান, আর এটা কমলা এটা কমলা। এবং ভিতরে দেখো ডায়াগোনাল গুলো কিন্তু সমান সমান সাইড। এই যে দেখো এই রেড দুইটা সাইড, এটা এদিক থেকে এদিক দিকে সমান। এবং এই ব্লু দুইটা দেখো, এই রেড থেকে ব্লুটা সবুজ দাগ, রেড থেকে ব্লুটা সবুজ দাগ, এরা এদিক থেকে সমান। আর এই সাইড আর এই সাইড তো সমানই, নাহলে তো আইসোসেলিস হইতো না। ঠিক আছে, এই তো এখানে বেসিক অ্যাঙ্গেল চুজিং গুলো দেওয়া আছে। এই ছবিটাই দেখাইতে চাইছিলাম। তো এই ছবিটাও একটু মাথায় রেখো। এবার আসে হচ্ছে ভ্যারিগোনাল। ভ্যারিগোনাল থিওরেম বলা হচ্ছে তুমি র্যান্ডম একটা চতুর্ভুজ নাও এবিসিডি, তাদের প্রত্যেকটা সাইডের মিড পয়েন্ট গুলো নাও, মানে এইটা এটা সমান, এইটা এটা সমান, এইটার এটা সমান, এইটা এটা সমান, চারটা সাইড মানে তুমি এইভাবে নাও। না করে মাঝে যে ডাব্লিউ এক্স ওয়াই জেড পারলে না, এইটা নাকি প্যারালেলোগ্রাম, এটা বলা হচ্ছে ভ্যারিগোনাল থিওরেম। এই থিওরেমটা কি আগে পড়ছো কখনো? পড়ছো প্রবাবলি। তো এইটার প্রুফ কি? এইটার প্রুফ হইলো, জাস্ট ইমাজিন করো আমি করব কি এই সবুজ লাইনটা। আচ্ছা, তোমাদের এখানে একটা বেসিক থিওরেম আছে, এটাকে বলে নিই। সেটা হচ্ছে তুমি যদি প্রুফ করতে পারো যে তোমার কাছে একটা লাইন আছে যার লেন্থ হচ্ছে এক্স, তোমার কাছে আরেকটা লাইন আছে যার লেন্থ হচ্ছে এক্স, এবং এই দুটো লাইন প্যারালাল, তাহলে তোমার আর অন্য কোনো কিছু চেক করা লাগবে না। তুমি নিশ্চিত থাকো যদি তুমি বাকি দুটো পয়েন্ট যোগ করে দাও, তাহলে এটা একটা প্যারালেলোগ্রাম বিল্ড করবে। যদি তুমি এভাবেও যোগ করে দাও, ওটাকে তখন বলা হয় হচ্ছে তোমার যে কনভেক্স বা কনকেভ কিছু একটা, মানে জটিল চতুর্ভুজ বলা হয়, বাট ওটাও প্যারালেলোগ্রামই হবে। বাট বুঝতেছো, এখানে প্যারালেলোগ্রাম বিল করবে, অর্থাৎ জাস্ট একটা সাইড সমান এবং এরা প্যারালেল, এইটুকু প্রুফ করলেই হয়। ঠিক আছে, তো এই থিওরিটা খেয়াল রাখো যে এ বি সিডি তোমার দেওয়া আছে হচ্ছে এ বি সমান সিডি, তোমার দেওয়া আছে হচ্ছে এ বি প্যারালেল সিডি। ইউ ক্যান সে দ্যাট, যে বা প্রুফ দ্যাট আমি বললাম যে এবিসিডি একটা প্যারালেলোগ্রাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট থিওরি। আমরা এই থিওরিটাই এখানে কাজে লাগাবো ভ্যারিগোনালে। দেখো, জাস্ট ইমাজিন করো এই যে এসি লাইনটা, এখন দেখো এসি লাইনের বাম পাশে একটা ত্রিভুজ, ডান পাশে একটা ত্রিভুজ। বাম পাশের ত্রিভুজটা দুইটা সাইডের মিড পয়েন্টে জোড়া লাগানো হয়েছে, ডান পাশের ত্রিভুজটা দুইটা মিড পয়েন্টে জোড়া লাগানো হয়েছে। তো এই মাঝের যে এসি, এইটার লেন্থ যদি 2x হয়, তাহলে এই ডাব্লিউ এর ভ্যালু x হবে, জেড ওয়াই এর ভ্যালু x হবে, কারণ মিড পয়েন্ট জোড়া লাগানো হয়েছে এবং লেন্থ হবে তার হাফ। তাহলে হাফ হইলো হাফ হইলো। উল্টা ভাবে এই এসি লাইনটা ডাব্লিউ এর সাথে প্যারালাল, এই এসি লাইনটা জেড ওয়াই এর সাথে প্যারালাল। তাহলে আমরা যে একটু আগে যে থিওরিটা পড়লাম যে দুইটা সাইড আমার সমান এবং সমান্তরাল, ইকুয়াল এন্ড প্যারালাল, এইটুকু প্রুফ করলেই হচ্ছে এই যে দেখো ডাব্লিউ এক্স আর জেড ওয়াই এরা ইকুয়াল এন্ড প্যারালাল হয়ে যাবে। তাহলে আমার ওই অন্য দুইটা যে সাইড ওদের চেক করে দেখারও দরকার নাই। কারণ আমরা ওই চাইলে তুমি প্রুফ করতেও পারো, ওই বিডি দিয়ে প্রুফ করতে পারো যে বিডি এর হাফ হবে ডাব্লিউ জেড, বিডি এর হাফ হবে এক্স ওয়াই, এবং এই তিনটা লাইনই হচ্ছে প্যারালাল। সেটা দিয়ে তুমি প্রুফ করতে পারো, বা তুমি আসলে একটা দিয়ে প্রুফ করে ফেলতে পারো। তো এই ছবিটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? হোপফুলি ইয়েস। বুঝছো? ওকে, ওকে, সার্কেল এক্স সার্কেল লেমাটা না দেখাই। এবার হচ্ছে ও সিমিলারিটি দেখাবো। দেন এই ছবিটা দেখো, এই ছবিটা হচ্ছে তোমার ওই যে মিড পয়েন্ট যোগ করলে যে চারটা কনগ্রুয়েন্স ট্রায়াঙ্গেল তৈরি হয়, এই সাইড সমান হয়ে যায়, তিন সাইড সমান, কারণ আমরা যদি মিড সাইড যোগ করলে থার্ড সাইডের হাফ হয়, থার্ড সাইডের ভ্যালু যদি 2x হয়, এই সাইড x হয়ে যায়, এরকম আর কি। তো তিন সাইড থেকে তুমি এই জিনিসটা অ্যাপ্লিকেশন করতে পারো, এক্সিকিউট করতে পারো। তো
দেন যে সুন্দর ছবিটা তৈরি হয় ওটা দেখাইলাম। দেন হইলো তোমার সব জিনিসটা একটু ভালোভাবে বোঝানো লাগবে। সব জিনিসটা ভালোভাবে বুঝাচ্ছি। ভাই সাইড গুলো কি তুমি দিয়ে দিতে পারবে একটু? হ্যাঁ, অনেকগুলো স্লাইড আমি দিয়ে দেবো না তারপরে। এই যে উপরেরটা দেখো, এটা হচ্ছে তোমার কনগ্রুয়েন্স। উপরটা হচ্ছে কনগ্রুয়েন্স, অর্থাৎ হুবহু সেম, কোনো জুম করা নাই। আর সিমিলার জিনিসপাতি হয় যখন সেম জিনিস বাট জুম করা হয়। জুম করলে তোমার অ্যাঙ্গেল গুলো সেম থাকে, বাট লেন্থ গুলো সেম থাকে না। লেন্থ গুলো হয় বড় হয়ে যায়, না হলে ছোট হয়ে যায়। ঠিক আছে, এখন আমি সিমিলারিটিটি আর একটু ভালোভাবে পড়াবো। এটা তেমন কিছু নাই। দিয়ে দিবা ভাই, হ্যাঁ হ্যাঁ সাইড হ্যাঁ, গুলো দিয়ে দিয়ে দেবো। দিবা। হ্যাঁ, সবগুলো দিয়ে দেবো, সবগুলো দিয়ে দেবো। থ্যাংক ইউ। জিওমেট্রি গুলো রেডি করে রাখছি, যে দেওয়ার জন্য রেডি করে রাখছি। 4-5টা স্লাইড তো, চাইছিলাম একটার মধ্যে কম্পাইল করে দিতে, but ওটা একটু টাফ হয়ে গেছে। ওয়েট, হ্যাং করছে PC। আমার কাছে নাই দেখি, আমি আর মানুষের কাছে খুঁজতেছি, কাউকে কালিতে আছে সবাই। ওকে, দেন হচ্ছে এই সার্কেল, ও দূর, এটা তো জানো, সেন্টারের অ্যাঙ্গেল আর হচ্ছে সাইক্লিক অ্যাঙ্গেল, একটার একটা ডাবল হয়, সেন্টারটা ডাবল হয় আর অন্য সাইডেরটা হচ্ছে হাফ হয়। এবার এটা দেখো, সাইক্লিক হইলে যে এক্স এক্স ওয়াই ওয়াই, ডাব্লিউ ডাব্লিউ জেড জেড, এই ছবিতেও দেখাইছি। অপোজিট অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 হয়, এটাও দেখাইছি। আর এটা হচ্ছে একই চাপের উপরে যতগুলো অ্যাঙ্গেল তৈরি করবো সবগুলাই এক্স হবে, ওইটা দেখাইছি। ঠিক আছে, অপোজিট গুলো 180 - 6। এইগুলো দিব না, এগুলো তোমাদের একবার দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এইবার দেখাবো হচ্ছে এই জিনিসটা, এটা খুবই আর্জেন্ট। দেখি টাইম কি শেষ। আচ্ছা, নতুন লিঙ্ক দিয়ে একবারে জয়েন করো। আব্বুকে একটা কমেন্ট নিয়ে আসো। জি, তুই থাকি যদি নিতে চাস তাহলে আমি কালকে নিয়ে আসছি, তুই অনেক সুন্দর তোর জন্য প্যাকেট করে রেখে দিচ্ছি, ওই কিছু বুঝতে নেই। ওটা নেক্সট, যদি নেক্সট কালকে তাহলে আমার দিস এটা, আর নিয়ে যাচ্ছিস এটা বড় দিস লাগে, আমি একবার দিস কিছু বড় দিস। There will always, there will always, আমার কাছে তো মহাকাল দেখতে পারো।
আসল ছবিটা কই গেল? এই ছবিটা তো একটা বেসিক জিনিস আছে, সেটা হচ্ছে যখন কোনো কিছু এই প্রবলেমটা তোমরা দেখছিলা কোনো একটা 17 সালের প্রবলেমে, যে সিমেট্রি অনুযায়ী যদি কাটা হয় তাহলে হচ্ছে লাইক এই বাম পাশের এটা তো ইয়াও নাই, বাম পাশের এই ছোট অংশটুকু আর ডান পাশের এই ছোট অংশটুকু সমান, এটা হওয়া মানে আসলে বুঝতে হবে সিমেট্রি আছে, তার মানে এটা সার্কেলের এই স্কোয়ারটা সেন্টার দিয়ে গেছে, বা স্কোয়ারের সেন্টার কোনটা, দুইটা ডায়াগোনাল হচ্ছে এক্স্যাক্টলি যে যেটা মিট করে যেটা দিয়ে গেছে। এটা যে গেস করতে পারা, দেন এরিয়া বের করা ইজি, কারণ ওটা হচ্ছে বেজ কাউন্ট করবা আর এইটুকু হচ্ছে হাইট কাউন্ট করবা, হাইট হবে কি স্কোয়ারের হাফ, ওইটা দিয়ে গেস করা যায় যে কত। এখানে মনে হয় বেজের ভ্যালুটা দেওয়া ছিল, ওইটা দিয়ে গেস করা হচ্ছিল। হুম। তো এটা একটু খেয়াল রাখবে, এটা হচ্ছে সিমেট্রি আর কি। এই পাশে যা কাটা হয়েছে এই পাশেও সেম কাটা হয়েছে, তাহলে এটা আসলে স্কোয়ারের সেন্টার দিয়ে যাবে। আচ্ছা, তো এখন যেটা দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই ছবিটা, এই ছবিটা দেখো, এইটার আর ডুপ্লিকেট কি ছবি আছে? যে তোমার সিমিলারিটি যেটা বলতেছিলাম, যে সিমিলারিটি আসলে আমাদের ধরতে অসুবিধা হয়, এই বাম পাশের ছবিটা খুবই কমন, অল্টারনেট সেগমেন্ট থিওরি করতে গেলে পড়া হয় যে বাম পাশে এই এই এক্স অ্যাঙ্গেলটা উপরের এক্স অ্যাঙ্গেলটা সমান হয়। এটাকে আমি একটু ভাঙায় বলি, like, এখানে নিয়ে নিই। দেখো, আমরা যখন অল্টারনেট সেগমেন্ট থিওরেম পড়ি, ট্যানজেন্ট তখন পড়লে এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলটা সমান হয়, এই লাইনটাকে জোড়া লাগাই দিলে কিন্তু এই ত্রিভুজটা তৈরি। তুমি যদি বাম পাশে আঁকতে চাও, মনে করো এই যে এই ছবিটা, এই অল্টারনেট সেগমেন্ট থিওরেম বললে এই অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল সমান। এখন দেখো এই বাম পাশের ছবি আর এই ছবি কিন্তু সিমিলার। তো এখানে নিচের যে ছোট্ট ট্রায়াঙ্গেলটা, আমি উপরের ছবিটা এখন মুছে দিই, এই নিচের যে ছোট্ট ট্রায়াঙ্গেলটা এ বি ডি, এটাকে আমি এখানে আছি এ বি ডি, আর এখানে যে বড় ট্রায়াঙ্গেলটা এ সি বি, এটাকে আমি এ সি বি, এবং অ্যাঙ্গেল গুলো যে নাম দিছি সেটাই। মনে করো এই যে পিচ্ছি বি অ্যাঙ্গেলটা, এটাকে যদি লাল কালার করে দিই তাহলে এটা হবে সেই লাল কালার করা অ্যাঙ্গেলটা। আর ওইটা কি, ছবিটা কোনটা দিলে আবার বোঝা যাচ্ছে আসলে, মানে একটা ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল সি আর একটা অ্যাঙ্গেল এক্স, তাহলে অন্য অ্যাঙ্গেলটা যদি লাল হয়, এই ছবিও তো সেটাই বলতেছে যে একটা অ্যাঙ্গেল সি একটা অ্যাঙ্গেল এক্স হলে অন্য অ্যাঙ্গেলটাও এই পুরো বড়টা লাল অ্যাঙ্গেল হবে। ঠিক আছে, এখন দেখো এই দুটো ছবি কিন্তু সিমিলার, এদের সাইড সেম না কিন্তু, সরি কংগ্রেন্স সাইড দিয়ে দিতেছি, এই দুটো সাইড সেম না কিন্তু এরা কিন্তু অ্যাঙ্গেল ওয়াইজ সিমিলার। এটা আমি বুঝাইছি কেন, যে তুমি চাইলে এই এবিডিটাকে এইভাবে উল্টাই নিয়ে দেন সিমিলারিটি কম মানে কম্পেয়ার করতে পারো, অথবা তোমাদের যেটা শিখাইছি যেই অ্যাঙ্গেল নিয়ে কাউন্ট করতেছো সেই অ্যাঙ্গেলের অপোজিট সাইড, এই সি অ্যাঙ্গেলটার অপোজিট সাইড কোনটা বিডি, এই সি অ্যাঙ্গেলটার অপোজিট সাইড কোনটা বিসি, তাহলে দেখো বিডি বাই বিসি, এটা আমি উপরে নিচে লিখছি, এই যে বিডি উপরে বিসি নিচে।
তো এই রেশিও বের করতে গিয়ে অনেক সময় সমস্যা হয়। তো এই জিনিসটা ভুল করো না। তুমি যে অ্যাঙ্গেল নিয়ে কাজ করতেছো, লাইক এই এক্স অ্যাঙ্গেলের অপোজিটে কি আছে? এবি। এখানে এক্স অ্যাঙ্গেলের অপোজিটে কি আছে? এবি। তাহলে এডি বাই এবি, এই যে এডি বাই এবি, ঠিক আছে। এন্ড ফাইনালি হচ্ছে রেড অ্যাঙ্গেলটার অপোজিটে আছে হচ্ছে এবি, এখানে রেড অ্যাঙ্গেলটার অপোজিটে আছে এসি, তার মানে এবি বাই এসি। এইভাবে তুমি হচ্ছে সিমিলারিটি কম্পেয়ার করে এই তিনটা লাইন রেশিও দিয়ে যে তিনটা বানাইতে হয়, এই যে জিনিসটা বানাইতে। এইখানে আমি জাস্ট এইটাকে কপি করছি, এইটাকে কপি করছি, এই দুইটা থেকে আমি বলছি এবি আর এবি সেম সেম, তার মানে ক্রস মাল্টিপ্লিকেশন করলে এবি স্কোয়ার, আর এসি আর এবি গুণ করলে এসি ইন্টু এবি। সো এই ছবিতে এবি স্কোয়ার ইজ ইকালস টু এসি ইন্টু এডি হয়। এবি স্কোয়ার, এবি কে দুইবার গুণ করবা, সেটা তুমি রেজাল্ট পাবা হচ্ছে এসি আর এডির গুণফল। এইটা আমরা পাওয়ার অফ পয়েন্টে অনেকবার পড়ছি। আমি পাওয়ার অফ পয়েন্ট এখন একটু নিয়ে আসি, দেখলে মনে পড়বে। সরি, পাওয়ার অফ পয়েন্ট না, কই দেখলাম যেন পাওয়ার অফ পয়েন্ট, কি ব্যাপার, এখানে কি দেখলাম, খাওয়া হয়ে গেল। ও সরি, এটার মধ্যে আরো কিছু জিনিস নিয়ে আসি। এটা আর এটা হলো পাওয়ার অফ পয়েন্ট, এটা। ওকে, তো এই যে এবার দেখো, আমরা যখন ওই যে পাওয়ার অফ পয়েন্টের থিওরি পড়ি, যে এক্স পয়েন্ট থেকে এক্স ডি ইন্টু হচ্ছে এক্স সি, এই যে এক্স ডি বা ডিএক্স এবং এক্স সি অথবা সি এক্স, এদের গুণফল, আর এক্স এ ইন্টু এক্স বি, এই জিনিস কিন্তু ভুল করে না পাওয়ার অফ পয়েন্টে। এক্স পয়েন্ট থেকে একটা পয়েন্টের ডিস্টেন্স এক্স এ, এক্স থেকে আরেকটা পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে এক্স বি, এই দুইটার গুণফল। এটাকে বলা হয় বাহিরের পয়েন্টের পাওয়ার অফ পয়েন্ট। এবং এটা কিসের সমান? যদি এক্স পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট আঁকা হইতো এক্স টি, এক্স পয়েন্ট থেকে যদি একটা ট্যানজেন্ট আঁকা হইতো এক্স টি, তাহলে এইটা এক্স টি স্কোয়ারের সমান হয়ে যেত। এই যে দেখো, এই থিওরিটা যেমন পড়ছো তখন পড়ছো না, যে এখন যদি এই লাইন দুটো জোড়া লাগানো হয়, এই এখান থেকেই কিন্তু আসছে। সব প্রত্যেকটা ছবি একটা একটার সাথে ইন্টার কানেক্টেড। এই দুই অ্যাঙ্গেল সমান হবে, সো এক্স টি স্কোয়ার সমান হচ্ছে এক্স ডি ইন্টু এক্স সি হবে। ঠিক আছে, এই জিনিস ভুল করো না। পাওয়ার পয়েন্টটা ভিতরেরটা তো ইজি, ভিতরেরটা এক্স পয়েন্ট থেকে একদিকে, এক্স পয়েন্ট থেকে আরেক দিকে, এক্স পয়েন্ট থেকে একদিকে, এক্স পয়েন্ট থেকে আরেক দিকে। এখানেও সেম, এক্স পয়েন্ট থেকে একদিকে, এক্স পয়েন্ট থেকে আরেক দিকে। এই জিনিসটা কাউন্ট করতে ভুল করো না, ঠিক আছে। ওকে, এই সিম্পল ভুল কিন্তু অনেক ট্যালেন্টেড মানুষেরাও করে। সো যত ঠান্ডা মাথায় করতে পারো তত ভালো। আর এই নিচের থিওরিটা কি জানা আছে পাওয়ার অফ পয়েন্টে? যে, ভাইয়া, হ্যাঁ বলো, কোশ্চেন করো। ভাইয়া আরেকবার একটু বুঝাইতে পারবা? ওকে, আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আচ্ছা, তুমি জাস্ট এটা বলো, তুমি কি আগে পাওয়ার অফ পয়েন্ট কখনো পড়ছো? ইয়েস অর না নো? ভাইয়া। ওকে, আচ্ছা, পাওয়ার অফ পয়েন্ট হচ্ছে মূলত একটা সার্কেল দেওয়া আছে, সার্কেলের মধ্যে দুইটা লাইন আছে, একটা আরেকটাকে ইন্টারসেক্ট করছে। তোমার প্রত্যেক সাইডের হচ্ছে ভ্যালু দেওয়া আছে, এই সাইডের ভ্যালুটা দেওয়া নাই। তো এটা কেমনে বের করবে? এটা থিওরি হচ্ছে 3 কে 4 দিয়ে গুণ করবা, আর এটার সাইডের ভ্যালু যদি এক্স হয় তাহলে 2 কে এক্স দিয়ে গুণ করবা, এদের ভ্যালু নাকি সমান হয়। এই যে উপরের ছবিটা দেখো, এটা এক্স থেকে এর ডিস্টেন্স, এক্স থেকে বি এর ডিস্টেন্স, এক্স থেকে এর ডিস্টেন্স, এক্স থেকে বি এর ডিস্টেন্স, এদের গুণফল যা হবে, এক্স থেকে সি এর ডিস্টেন্স, এক্স থেকে ডি এর ডিস্টেন্স, এদের প্রোডাক্ট হচ্ছে সেম সেম হবে। তো এটাই আর কি, 3 4 যদি 12 হয়, এখানে এটা 6 হইলে মিলবে, অর্থাৎ দুই দিকের প্রোডাক্টটা সেম সেম হবে। এটা 6 না হইলে মিলবে না, 6 2 12, 3 4 12। তো এটা দিয়ে আমরা এই 6 ভ্যালুটা বের, এই থিওরি দিয়ে বের করতে পারি। সেম ভাবে এটা বুঝছো, শুরুটা বুঝছো? এটা হচ্ছে এক্স পয়েন্ট যদি ভিতরে থাকে তাহলে এক্স পয়েন্টের পাওয়ার অফ পয়েন্ট এভাবে বের করতে হয়। মানে এই পাওয়ার এক্স পয়েন্টের পাওয়ারটা কত? এক্স পয়েন্টের পাওয়ারটা হচ্ছে 12। তুমি যে দিক থেকে যত নাও না কেন সবসময় 12ই আসবে। 6 2 12, 3 4 12। তুমি মনে করো এমন একটা লেন্থ নিলা যার এক পাশে 1 আছে, তাহলে দেখবে অটোমেটিক্যালি অন্য পাশে 12 আছে। তাহলে গুণ করে দেখো, 12 কে 1 দিয়ে গুণ করলে হয় 12। সবসময় গুণফলটা এই পয়েন্টের জন্য, এই সার্কেলের জন্য 12ই আসতে থাকবে। এটাই হলো এই থিওরিটা। সো এটা সুবিধা কি, তোমার যদি কোনো একটা ওই পয়েন্ট দিয়ে যদি কোনো একটা লাইন আঁকা থাকে এবং তার লাইনের এক মাথার ডিস্টেন্স দেওয়া থাকে, তাহলে অন্য মাথার ডিস্টেন্স তুমি ইজিলি বের করে ফেলতে পারবা। বা না থাকলেও তুমি অন্তত গেস করতে পারবা কত হবে, যে এক পাশ যদি এ হয় অন্য পাশ হচ্ছে
12/a হবে, কারণ দুইটার গুণফল 12 হইতে হবে এই ম্যাথের জন্য, কারণ এই ম্যাথের জন্য আমি 3-4 বার বসি। তো এইখানে মনে করো যদি এক পাশ হচ্ছে এম হয়, অন্য পাশ যদি এন হয়, অলওয়েজ গুণফলটা এম এন হবে। এই গুণফলটার ভ্যালু অলওয়েজ এম এন হইতেই হবে। ওটা দিয়ে তুমি বাকি দুটো গেস করতে পারবে। এটা হচ্ছে এক পাশের জন্য। আর অন্য পাশের জন্য যেটা বলতে চাচ্ছিলাম, সেটা সবচেয়ে বেশি ভুল করে মানুষ। এটা খুব কমন একটা কোশ্চেন, আমি দিই, এটা আমি তোমাদের গ্রুপেও মনে হয় দিছিলাম। জাস্ট এভাবে মনে রাখবা, এখানে কি ছিল, এক্স হচ্ছে ভিতরের একটা পয়েন্ট, এ এবং বি তে হচ্ছে হিট করছে, তাহলে এক্স থেকে এক পাশে হচ্ছে এ, এক্স থেকে আরেক পাশে হচ্ছে বি, এদের গুণফল। এবং আরেকটা লাইন হচ্ছে সিডি, যেটা ওই এক্স পয়েন্ট দিয়েছে, তাহলে এক্স থেকে এক পাশের ডিস্টেন্স সি, এক্স থেকে আরেক পাশের ডিস্টেন্স ডি, এক্স সি ইন্টু এক্স ডি, এটা হচ্ছে সমান হয়। সেম ভাবে এটা হচ্ছে এক্স পয়েন্ট, এবার এক্স পয়েন্টটা বাহিরে আছে জাস্ট ভিতরের বদলে। এক্স থেকে একটা লাইন গেছে, যে লাইনটা একটা পয়েন্টে হিট করছে এ আর একটা পয়েন্টে হিট করছে বি, তাহলে একটা হচ্ছে এক্স এ, একটা হচ্ছে এক্স বি। এখানে ভুলটা করে সবাই, এই যে এক্স এ এক্স বি পুরোটা নিতে হবে কিন্তু, না হলে গুণফল ভুল আসবে। তো মনে করো আরেকটা লাইন যেটা সি আর ডি তে হিট করছে, তো এই গুণফলটা সমান হবে হচ্ছে এক্স সি ইন্টু এক্স ডি এর সমান। এক্স থেকে সি এর ডিস্টেন্স, এক্স থেকে ডি এর ডিস্টেন্স, এরকম। বুঝতে পারছি? এক্স থেকে সি এর ডিস্টেন্স, এক্স থেকে ডি এর ডিস্টেন্স, এরকম। ওকে, তো আমি একটা ম্যাথ দেখাই, যে ম্যাথটা খুব ইয়া করে, মনে করো আহ, এইটুকুর ডিস্টেন্স 3, এইটুকুর ডিস্টেন্স হচ্ছে 9, আর এইটুকুর ডিস্টেন্স যদি 4 হয়, সিডি এর ভ্যালু কত? তো এই জায়গায় স্টুডেন্টরা ভুল করে কি, আমি মনে করি সিডি এর ভ্যালুটা এক্স ধরলাম, স্টুডেন্টরা ভুল করে হচ্ছে 3 গুণ 9 সমান 4 গুণ এক্স লেখে, এখানে ভুলটা করে। তুমি দেখো, এক্স পয়েন্ট থেকে এ পয়েন্টের ডিস্টেন্স 3, এইটুকু ঠিক আছে, কিন্তু এক্স পয়েন্ট থেকে বি পয়েন্টের ডিস্টেন্স, এই যে আমি পুরোটা দাগ দিচ্ছি, সেটা কিন্তু 9 না, সেটা হচ্ছে 3 যোগ 9 সমান 12। ঠিক আছে, তো এটা কিন্তু ভুল। 3 গুণ 12, অন্য পাশে এই এক্স থেকে সি এর ডিস্টেন্স কত, 4, এইটুকু ঠিক আছে, কিন্তু পরেরটা কি শুধু এক্স নাকি 4+x, পুরোটা না? তাহলে 4 কে গুণ করতে হবে হচ্ছে 4+x দিয়ে। এই জায়গাটাতেই ভুল করে, এই দুই জায়গাতেই ভুলটা করে কমনলি। ঠিক আছে, তো 3 হচ্ছে 36, 36 সমান হচ্ছে 4 × 4+x, তাহলে 4+x এর ভ্যালু কত হয়, 9। এখন তুমি এক্স এর ভ্যালু ইজিলি বের করে ফেলতে পারো, এক্স এর ভ্যালু হচ্ছে আসলে 5 হবে। ঠিক আছে, বা তুমি এখানে ভাই বসবা যে, বুঝি। বলো। এটা হচ্ছে এরকম, এইটুকু হচ্ছে 4, এইটুকু হচ্ছে 9, তো 4 নং 36, এইটুকু হচ্ছে 3, এইটুকু হচ্ছে 12, 3 × 12 = 36। এবার দেখো 9 × 4 সমান হচ্ছে 3 × 12, এই বেসিক জিনিসটা ভুল করো না। এবং আরেকটা থিওরি, সেটা হচ্ছে যে ট্যানজেন্টেরটা এক্স টি স্কোয়ার সমান হচ্ছে গিয়ে তোমার এই পাওয়ার অফ পয়েন্টের সমান হয়, এটা একটু বুঝাই দিই। মনে করো এই যে 36 আসতেছে, তাহলে এক্স থেকে এক পয়েন্টের ডিস্টেন্স যদি যা হবে, এক্স থেকে অন্য পাশের ডিস্টেন্সটা হবে 36/x, অর্থাৎ দুইটার গুণফল যেন 36 হয়, এইটুকু বুঝলাম। এবার এই এক্স পয়েন্ট থেকে যদি ট্যানজেন্ট আঁকা হয় এক্স টি, সেটার জন্য সূত্র কি বললাম, যে এক্স টির লেন্থ কত হবে, এক্স টি স্কোয়ারের ভ্যালু হবে এই পাওয়ার অফ পয়েন্ট অর্থাৎ 36, তাহলে এক্স টির ভ্যালু হবে হচ্ছে 6। তো এটাও যে বের করা যায়, এটা দেখাইলাম। এই আগের ম্যাথে যদি এক্স পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট আঁকা হইতো, তাহলে এক্স টি এর লেন্থ হইতো 6। এটাকে এই পাওয়ার অফ পয়েন্ট দিয়ে ডিফাইন করা যায়। ঠিক আছে, এইটার বেসিক গুলো এই ছবিতে দেওয়া আছে। ওকে, স্লাইড গুলো একটু রিভাইজ দিও। এবার হচ্ছে এটা দেখো, সেন্টার আর সাইক্লিক অ্যাঙ্গেল। সেন্টারে 180 হইলে সাইক্লিকে 90 হয়, সো আমরা জানি ডায়ামিটার যদি ড্র করা হয়, তাহলে এদিকে 90 ডিগ্রি হচ্ছে, এটা হচ্ছে ট্যানজেন্ট, এদিকে ট্রায়াঙ্গেল আঁকা হলো, এখানে 49.4 আসে, এখানে 49.4 আসে, তাহলে এটা হচ্ছে অল্টারনেট সেগমেন্ট থিওরেম। এই অ্যাঙ্গেল সমান, আর এদিকের এই 68.81, 68.81 সমান। তারপরে এটা হচ্ছে তোমার অপোজিট দুই অ্যাঙ্গেলের স্থান হচ্ছে 180, সাইক্লিক। আচ্ছা, এরপরে হচ্ছে একই চাপের উপর অ্যাঙ্গেল গুলো সমান, এই যে এই আটটার উপরে এই অ্যাঙ্গেল 49.5, এই অ্যাঙ্গেল 49.5, মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান। সিমিলারলি অ্যাঙ্গেল সমান, এগুলো এগুলো সমান, এগুলো তুমি বলতে পারো। ঠিক আছে,
আর ফাইনালি এটা তো প্রাইমারি বলো জুনিয়রের জন্য খুবই ইম্পর্টেন্ট, 30, 60, 90 খুবই ফেমাস প্রবলেম। কারণ এই যে এটা 30, মানে এটা 30 হওয়ার দেখো আমরা জানি কি যে 90 ডিগ্রি মানে যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকা হয়, হাইপোটেনিউসের যদি মিড পয়েন্ট নেওয়া হয়, জোড়া লাগানো হয়, তাহলে এটা কি সার্কেলের সেন্টার? এই যে এই থিওরি বলতেছে হাইপোটেনিউস থেকে যদি মিড পয়েন্ট নেওয়া হয়, তিন দিকে তিনটা সেন্টার। এখন এটা যদি 30 হয়, এটা 30 কারণ দুইটা রেডিয়াস সমান। এটা যদি 60 হয়, এটাও 60 কারণ দুইটা রেডিয়াস সমান। দুইটা 60 হলে এটাও 60 হয়ে যায়, 3 নাম্বারটা 60 হওয়ার ফলে তিনটা সাইড সমান হয়ে যায় না? এই ছবিটা এতটা ইন্টারেস্টিং যে এই যে তিনটা সাইড তো সমান হইলই, সাথে 4 নাম্বার একটা সাইড সমান হয়ে যায়। এই ছবি কিন্তু খুবই পরিচিত ফর ন্যাশনাল অলিম্পিয়াড। এই ছবি একদম মুখস্থ রাখো, কাইন্ড খুব এটা প্রাইমারির একটা ন্যাশনালের প্রবলেমে আসবেই যে এটা x, এটা 2x, এটা যদি y হয় এটার ভ্যালু আসবে √3x। আসো মিলাই দিই, মনে করো x স্কয়ার প্লাস y স্কয়ার সমান হচ্ছে 2x হোল স্কয়ার মানে 4x স্কয়ার। y স্কয়ার সমান হচ্ছে x, 4x স্কয়ার থেকে x স্কয়ার বিয়োগ করলে 3x স্কয়ার। তাহলে y এর ভ্যালু হচ্ছে 3x স্কয়ারের রুট, তাহলে √3 আর x স্কয়ারের রুট হচ্ছে x, √3x। এটা খুবই ভাইরাল প্রবলেম, লাইক এই ছবিও তোমরা অনেক দেখছো। এটা 1, এটা √3, এটা 2। সো এইটুকু যদি দেওয়া থাকে তুমি চোখ বন্ধ করে বলতে পারবে 1 এর অপোজিট অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, √3 এর অপোজিট অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। এবং এখানে যদি তুমি এইভাবে ছবিটা আঁকো, এরা 1 1 1 1 হবে আর নিচেরটা √3 হবে। অনেক সময় এখান থেকেও পারপেন্ডিকুলার লাইন আঁকতে দেয়, এখান থেকেও পারপেন্ডিকুলার লাইন আঁকতে দেয়, তো 30 30 এ ভাগ হয়ে যায়, এটা 60 60 এ ভাগ হয়ে যায়। এরকম ডিফারেন্ট টাইপের ছবি আছে আর কি। ওকে ওকে, এখন বলো, এখন কি তোমাদের প্রবলেম সলভ করার ইচ্ছা আছে? ও দাঁড়াও, আরো তো জিনিস বাকি আছে। এই যে এগুলোর মধ্যে আরো বেসিক থিওরেম লাগে, খুবই বেসিক থিওরেম এগুলো। যে তুমি যদি দুইটা সমান সমান কর্ড নাও, 1 নাম্বারটা দেখো, তুমি যদি সার্কেলের মধ্যে র্যান্ডম জায়গায় দুইটা ইকুয়াল কর্ড নাও, তাহলে তুমি দেখতে পাবা ইন্টারেস্টিংলি সার্কেলের সেন্টার থেকে এখানেও ডিস্টেন্স যা, এখানেও ডিস্টেন্সটা উল্টাটাও সেম। তুমি যদি আহ, একটা সার্কেল নিলা, একটা সার্কেলের সেন্টার নিলা, সার্কেল থেকে একটা র্যান্ডম ডিস্টেন্স নিলা, যে আমি সেন্টার থেকে একটা র্যান্ডম ডিস্টেন্সে পারপেন্ডিকুলার লাইন এঁকে কর্ড আঁকবো, যে আঁকলা, সেম ডিস্টেন্সটা তুমি এদিকেও নিলা, নিয়ে পারপেন্ডিকুলার লাইন এঁকে একটা কর্ড আঁকলে, তুমি দেখবা যে এই দুইটা কর্ডের লেন্থ আসলে সমান। ঠিক আছে, এই যে এটাই মনে হয় এখানেও দেখাইছে। আচ্ছা আচ্ছা, তো অ্যাজ ওয়েল অ্যাজ যদি কর্ড দুটো সমান হয়, তখন তুমি দেখবা যে এদের ডায়াগোনাল গুলো আসলে সেন্টার দিয়ে যাচ্ছে। এটা ডায়াগোনাল বলা যায় না, মানে এক মাথা থেকে আরেক মাথা যদি যোগ করো, একটা কর্ডের এক মাথা দিয়ে অন্য কর্ডের আরেক মাথা যোগ করলে দেখবে এরা সেন্টার দিয়ে যাচ্ছে। এইভাবে তুমি ডিজাইন করতে পারো। এটা তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। এটা দেখাইছিলাম যদি একই সার্কেলের সেন্টার হয়, তাহলে এই পাশটা আর এই পাশটা সমান হবে, আর এই দুই পাশটা সমান হবে। এইখানে দেখাইতে চাইছিলাম এইটার এটা সমান হবে। এটা কখন হবে? যদি তুমি এই দুইটা কর্ড একদম হুবহু সেম নাও এবং এক মাথা সমান ভাবে কেটে নাও। ওকে, আর এটা তো যে 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে পারপেন্ডিকুলার রাখলে এটা মিড পয়েন্টে হিট করবে, মানে এটা মিড পয়েন্ট, এটা মিড পয়েন্ট। আর এটা যদি জোড়া লাগাই দাও, এই উপরের রেক্টেঙ্গেলটা হবে একটা রেক্টেঙ্গেল হবে আর কি, আয়ত হবে বাংলায়। ঠিক আছে, সেন্টার থেকে যদি পারপেন্ডিকুলার রাখো, একই সাথে এটা পারপেন্ডিকুলার বাইসেক্ট করবে, পারপেন্ডিকুলারও হবে বাইসেক্টরও হবে। ওকে, এটা হচ্ছে সাইক্লিকের উল্টা থিওরেমটা। যদি তুমি যদি কোনো ছবিতে দেখতে পাও যে এরকম এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান একই চাপের উপরে, বি টু সি টু এর উপরে দুইটা অ্যাঙ্গেল আছে, এরা দুইটাই সমান, তাহলে তুমি চোখ বন্ধ করে বলতে পারো যে আসলে এই চারটা পয়েন্টই একই সার্কেলের উপর আছে। কারণ আমরা জানি কি সার্কেলের উপরে থাকলে দেখতাম যে অ্যাঙ্গেল গুলো সমান হয়, কিন্তু অ্যাঙ্গেল গুলো সমান হলে সার্কেলের উপর থাকবে কিনা এটা জানতাম না। উল্টোটা রিভার্সটাও সত্য, এটারও প্রুফ 9 10 এর বইয়ে দেওয়া আছে। আস্তে ধীরে শিখো, কোনো অসুবিধা নাই।
আচ্ছা, এইটার থিওরিটা আমি আর না গাই, এই 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 মোটামুটি যে কটা লাল দাগ দিয়ে দেখাইছে এই কটা মাথায় রাখলেই হবে। সো সব মিলে যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে বেসিক জিনিসপত্র মাথায় রাখতে হবে। আমি তোমাদের সাইন ল কজ ল দেখাইতে চাচ্ছি না, বিকজ সাইন ল তোমরা মানে অনেকে মুখস্থ পড়ছো, বাট প্রাইমারি বলো জুনিয়র বলো কোনোটাতেই একটাও আসবে না। তো আমি এগুলো আসলে দেখায় লাভ নাই। তুমি জাস্ট ইমপ্লিমেন্ট করার ট্রাই করতে পারো, কিন্তু ওর থেকে সহজ সলিউশনের মধ্যে থাকবে, যার কারণে আমি ইজি গুলার থিওরি গুলারে বারবার করে পড়াইলাম। এই যেটা হচ্ছে সাইন ল কজ ল আমি পড়াবোই না, একটা আইডিয়া জাস্ট দেখাই। পারপেন্ডিকুলার লাইনের একটা আইডিয়া দেখাবো। হেরনস ল তোমরা পারো। হেরনস ল হচ্ছে তোমার ওই যে আইসোসেলেস, সরি স্কেলেনের যে থিওরিটা, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস, এটা হচ্ছে হেরনস ফর্মুলা। এটা আরেকটু এক্সটেন্ডেড ফর্ম আছে, ওইটা না দেখাই। মানে এটা হচ্ছে শর্ট ফর্মটা যেটা তোমরা মুখস্থ করে আসো আর কি, যে এরিয়া যেমন বের করতে হয়। আচ্ছা, এইখানে তেমন এই যে অ্যাঙ্গেল বাইসেক্টর রেশিও থিওরেম আগের ক্লাসে পড়াইছি। রেশিও গুলো খুব ভালোভাবে পড়ে যাও, আমি যে আগের ক্লাসে যে রেশিও গুলো দেখাইছি আমি দরকার হলে এখন আবার দেখাবো। আর হচ্ছে এগুলো দরকার নাই, এগুলো খুবই অ্যাডভান্স জিনিস, জীবনেও আসবে না প্রাইমারি জুনিয়রে। এগুলোও লাগবে না। রোটেশন আর আচ্ছা স্পাইরাল সিমিলারিটি এটা একটু দেখাই দিব, ওটা আসলে দরকার হয় না। যদি তুমি সিমিলারিটি ভালো বুঝো, আস্তে আস্তে স্পাইরাল সিমিলারিটিও নিজেই ধরতে পারবা। আচ্ছা দেন পলিগন এগুলো সব পড়াইছি, অল্টারনেট সেগমেন্ট পড়াইছি। ইকুয়াল দরকার নাই, পড়ছো অনেকে। রেইন পড়াই দিলাম আজকে। সিমসন দরকারই নেই, সিমসন জীবনও আসবে না। বেসিক পাওয়ার অফ পয়েন্ট আজকে পড়াই দিলাম। এই তিনটার ছবিগুলো ভালোভাবে পড়াইতে পারলে কাজে লাগতো। আচ্ছা হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম, পিথাগোরাস দিয়ে দেখাই। একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, একটা হাইট এক পাশ থেকে একটা পয়েন্ট থেকে হাইট আঁকলো। তোমার এইটুকুর সাইড এ, এইটুকুর সাইড বি, আর অন্য সাইডটা সি। তুমি যদি এইটুকুর ভ্যালুকে এক্স ধরে নাও, অন্যটুকুকে তুমি সি মাইনাস এক্স ধরতে পারো না? পারো। তো তোমার যদি একটা ট্রায়াঙ্গেলের এবিসি দেওয়া থাকে এন্ড দেন সেখান থেকে বলা হয় যে একটা পারপেন্ডিকুলার লাইন আঁকা হলো, এর বাম পাশের অংশটুকুর ভ্যালু কত অথবা ডান পাশের অংশটুকুর ভ্যালু কত, সোজা বাংলা এক্স এর ভ্যালু কত, এটা যদি দেওয়া হয় তাহলে তুমি কি করবা? কোশ্চেন হলো এটা। তো করার উপায় হলো জাস্ট একটু চিন্তা করো তো, এই মাঝের এটা কি এইচ না? তো বাম পাশে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ডান পাশে একটা ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমরা কি পিথাগোরাসের থিওরি লিখতে পারি না? এ স্কয়ার সমান হচ্ছে এইচ স্কয়ার প্লাস এক্স স্কয়ার। এখান থেকে এইচ স্কয়ারের ভ্যালুকে আমি লিখতে পারি না এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে এই হাইটের স্কয়ারের ভ্যালু হচ্ছে হাইপোটেনিয়াসের স্কয়ার মাইনাস হচ্ছে সাইডের স্কয়ার। সিমিলারলি আমি কি ডান পাশেরটাও বলতে পারি না এই ডান পাশের হাইপোটেনিয়াস স্কয়ার মাইনাস হচ্ছে সাইড স্কয়ার সমান হবে এইচ স্কয়ার? বা আমি লাইনটা লিখি, লিখলে তোমরা আরো ক্লিয়ারলি ধরতে পারবা যে বি স্কয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে এইচ স্কয়ার প্লাস হচ্ছে সি মাইনাস এর আগে ব্র্যাকেটে দেব, তারপর স্কয়ার। তাহলে এখান থেকে আমি এইচ স্কয়ার এর ভ্যালু লিখতে পারি না বি স্কয়ার মাইনাস সি মাইনাস এক্স হোল স্কয়ার। তো মজার বিষয় হচ্ছে দুই পাশেই তুমি দুইটা এইচ স্কয়ার পাচ্ছ, তার মানে এরা হচ্ছে সমান। তাহলে এই দুই লাইন যে সমান, এই সমান দুইটা লাইন লিখলে তুমি দেখো স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইজিক্যালস টু হচ্ছে বি স্কয়ার মাইনাস সি মাইনাস এক্স হোল স্কয়ার। আমি সি মাইনাস এক্স হোল স্কয়ারটাকে একটু ভাঙায় লিখি। সি মাইনাস এক্স হোল স্কয়ারকে ভাঙায় লিখলে ব্র্যাকেট রাখতে হবে অবশ্যই, যেহেতু ব্র্যাকেটের মধ্যে দেখতেছ। সি স্কয়ার মাইনাস টু সি এক্স প্লাস এক্স স্কয়ার। এবার আমার ব্র্যাকেট উঠাই দিতে হবে। তাহলে ব্র্যাকেট উঠাই দিলে যেহেতু মাইনাস আছে আগে, প্রত্যেকটা সাইন চেঞ্জ হয়ে যাবে। এটার আগে মাইনাস চলে আসবে, এখানে প্লাস চলে আসবে, এখানে মাইনাস চলে। এখন দেখো এই লাইনটা এক্স স্কয়ার হাওয়া, আর এই জায়গায় একটা এক্স লুকানো আছে। তাহলে এই এক্স এর ভ্যালুটা বের করা পসিবল। বুঝতে পারছি? এই এক্স এর ভ্যালুটা বের করা পসিবল এই থিওরিটার মাধ্যমে। ঠিক আছে? তো র্যান্ডম যদি এরকম দেওয়া হয় তখন তুমি আসলে বের করতে পারবা, এটাই আমি দেখাতে চাইছি। মনে করো আহ, ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া এই ক্লাস কতক্ষণ হবে আর? আমি আর বেশিক্ষণ নিতে চাচ্ছি না, দ্রুত শেষ করে দিব। ও আচ্ছা, ঠিক আছে। দেখি এখানে আমি একটা চালাকি করতেছি, চালাকিটা ধরতে পারো কিনা। এটা হবে 12, এটা যদি 9 হয়, 9 12 হবে 15, যদি 12 হয়, এটা যদি 16 হয়, এটা হবে হচ্ছে 20। হ্যাঁ, সো 15 20 25।
ঠিক আছে, একটা ট্রায়াঙ্গেল 15, 20, 25। আমি এখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম, আমার বের করতে হবে এইটুকুর লেন্থ কত। এইটুকু তুমি ধরে নিবা এক্স, অন্যটুকু হচ্ছে 25 মাইনাস এক্স। এখন কি এক্স এর ভ্যালু বের করে দিতে পারবো আমাকে কেউ? আমি 15 স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বিয়োগ করবো, তাহলে এই হাইটের স্কোয়ার পাবো, পিথাগোরাস। অন্যদিকে 20 স্কোয়ার থেকে 25 মাইনাস এক্স হোল স্কোয়ার বিয়োগ করবো, এই 20 স্কোয়ার থেকে 25 মাইনাস এক্স হোল স্কোয়ার বিয়োগ করবো, বিয়োগ করলে আমি এই মাঝে এইচ স্কোয়ারটা পাবো। দুই দিক থেকে এরা সমান। এই 25 মাইনাস এক্স স্কোয়ারটা ভালোভাবে ভাঙাইতে হবে, এটাকে ভুলভাল ভাঙাইলে হবে না। 25 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 25 ইন্টু এক্স মানে হচ্ছে 50 এক্স, প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। তো আগে যেহেতু মাইনাস আছে, সবগুলোর সাইন চেঞ্জ করে দিলাম। 15 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা কাটি, এখন জাস্ট দেখো এক্স পড়ে আছে। একদম এই আগের স্লাইডে যে থিওরিটা পড়াইছে এই থিওরিটা, এই থিওরিটা কি কারো কোনো অসুবিধা আছে বুঝতে? এই জিনিসটা সামটাইমস একটু ইউজফুল হয়, আর এই জিনিসটা যে ভালো বুঝে সে কজ ল এর প্রুফ নিজে নিজেই করতে পারবে। এই জিনিসটা আমি ফার্স্ট টাইম করছিলাম, আমার কজ ল এর প্রুফ করতে গিয়ে আমি দেখতেছিলাম যে এইটুকু লেন্থ লাগবে। তো এইটুকু লেন্থ কেমনে বের করা যায়, এটা ডিজাইন করতে গিয়ে আমি এই ডিজাইনটা করছিলাম। এই ডিজাইন করতে গিয়ে আমি নোটিস করলাম দুই পাশে দুইটা পিথাগোরাস অ্যাপ্লাই করার মতো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মাঝে একটা কমন এইচ আছে। তো আমি কমনটারে অ্যাটাক করলাম, যে কমনটা যেহেতু দুই পাশে সমান, তো দুই পাশে সমান ধরলে এই ইকুয়েশনটা কোনো কাজে লাগে না। কাজে লাগে আমি দেখলাম যে হ্যাঁ, ঝামেলা করতেছিল এক্স স্কোয়ারও আছে এক্সও আছে, তো ঝামেলা করতেছিল, কিন্তু দেখলাম যে না, দুই পাশের এক্স স্কোয়ার সমান সমান, কাটাকাটি যাওয়ার পরে ম্যাথ ইজি হয়ে গেছে, কারণ এক্স স্কোয়ার হওয়া এখন শুধু এক্স পড়ে আছে। ওকে, আচ্ছা তাহলে জিওমেট্রি যত কিছু আছে আমি সব কিছু বুঝে আমি তোমাদেরকে দিব হচ্ছে বৃহস্পতিবারের পরে। আমার এখন হচ্ছে একদম বৃহস্পতিবার পর্যন্ত মহা বিজি। বৃহস্পতিবার রাত থেকে তোমাদের টানা ক্লাস নেওয়া শুরু করবো, ঠিক আছে? এবং জিওমেট্রি মোটামুটি ইন এভারেজ হচ্ছে পড়ানো শেষ। এই যে আমার প্রজেক্টের কাজ চলতেছে, তোমাদের দেখাই একটু। আরেকটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছে। ওকে, এখন তোমাদের আগের ক্লাসে যে জিনিসগুলো পড়াইছিলাম না, একটা রিভিউ দিই। তো সুন্দরভাবে গুছাই দিছিলাম ন্যাশনালের প্রবলেম গুলা। এই যে এই ছবিটা খুব সুন্দর করে ডিজাইন করেছি, এই যে ওই ছবিটাকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, সমস্যা নেই, এই স্লাইড গুলা, এটা আসলে সলিউশন গুলো জাস্ট, আর কিছু না। তো যেমন এই যে এখানে আমি ইয়াগুলো, এগুলো আগের ক্লাসে পড়াইছি। তোমাদের কয়েকটা প্রবলেম মনে হয় সলভ করতে দিছিলাম, করছিলা কিনা খেয়াল নাই। যদি না করে থাকো, যেমন এই প্রবলেমটা তোমরা অনেকবার করছো, এই ছবিটা সহই দিব না, তোমরা এই প্রবলেমটা একটু সলভ করে আমাকে দেখাইও যে এটা এটা তোমাদের এখন লেখার অবস্থা কি, যে বেসিক বুঝে লিখতে পারো কিনা। এটা ফালতু কোশ্চেন, এটা সবাই পারো, লাস্টে বলে এটা। এই প্রবলেমটার সলিউশন দেখাইতে চাইছিলাম। আচ্ছা, এটাও নেক্সট ক্লাসে দেখাবো না, আজকের মতো থাকুক, আজকে অনেক হয়ে গেছে, তোমাদের প্রেশার লাগতেছে। আমি এখানে যে প্রবলেম গুলো করা বাকি আছে তোমাদের, ওগুলো একটু করতে দিব না, ওগুলোর সলিউশন নেক্সট ক্লাসে দেখাই, এখন ক্লাস শুরু করবো। ওকে।